হ্যালো স্টুডেন্টস, লাস্ট ক্লাসে আমরা আলোচনা করছিলাম অ্যাপ্লিকেশন অফ ফ্যাজান্স রুল। সেখানে আমরা কোভ্যালেন্ট ক্যারেক্টার এবং মেল্টিং পয়েন্ট আলোচনা করেছিলাম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে থার্মাল স্টেবিলিটি বা তাপীয় স্থায়িত্ব। তবে ভিডিও শুরু করার আগে আবার তোমাদের কাছে রিকোয়েস্ট করব যে তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অতি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো যাতে করে নোটিফিকেশানস পেতে পারো। খুব মন দিয়ে পড়াশুনো করো এবং ভিডিওগুলো দেখতে থাকো। থার্মাল স্টেবিলিটি বা তাপীয় স্থায়িত্ব বিষয়টার মানেটা সবার আগে বুঝে নিতে হবে। থার্মাল স্টেবিলিটি বা তাপীয় স্থায়িত্ব কথাটার মানে হচ্ছে তাপের এগেইনস্টে নিজের স্থায়িত্ব বজায় রাখা। অর্থাৎ একটা সাবস্টেন্স, একটা আয়নিক কম্পাউন্ড বা ইভেন একটা কোভ্যালেন্ট কম্পাউন্ড, সেটাকে হিট করা হচ্ছে, তাতে তাপ দেওয়া হচ্ছে। তাপ দিলে পরে কী হবে, সেই যে সাবস্টেন্সটা সেটা ওই হিট এনার্জি নিয়ে একটা সময় তার ভেতরকার সমস্ত বন্ডসগুলো, কেমিক্যাল বন্ডস, আয়নিক হতে পারে, কোভ্যালেন্ট হতে পারে, সেই বন্ডসগুলো ভেঙে যাবে এবং ওই পার্টিকুলার কম্পাউন্ডটা যে যে স্পিসিস দিয়ে তৈরি সেই স্পিসিসগুলোতে ফিরে যাবে। এই ঘটনাকে আমরা বলি থার্মাল ডিকম্পোজিশন বা তাপীয় বিয়োজন। এখন কোনো একটা কম্পাউন্ড এই তাপীয় বিয়োজনটাকে কতটুকু রেজিস্ট করতে পারছে সেটাই ডিসাইড করবে তার থার্মাল স্টেবিলিটি কতটা হবে। মানে ধরা যাক একটা সাবস্টেন্সকে আমি 500 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হিট করলাম, দিয়ে ওর সমস্ত বন্ডসগুলো ভেঙে গেল। আর একটা কম্পাউন্ড, তার ভেতরকার সমস্ত বন্ডসগুলো ভাঙতে 500-র বদলে সাপোজ 700 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওকে হিট করতে হলো। তাহলে থার্মাল ডিকম্পোজিশন বা তাপের প্রভাবে বিয়োজন আগে কার ঘটলো? যে 500 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারই যার বিয়োজন হয়ে গেল, সেটা আগেই হচ্ছে ডিকম্পোজ করে গেল বা বিয়োজিত হয়ে গেল, অর্থাৎ তার আর স্টেবিলিটি থাকলো না। কিন্তু 700 ডিগ্রিতে যে বিয়োজিত হলো, সে 500 ডিগ্রিতে যে বিয়োজিত হলো তার তুলনায় অনেক বেশিক্ষণ নিজের স্থায়িত্ব বজায় রাখতে পারলো, মেনটেন করতে পারলো, নিজেকে ওই হিটের এগেনস্টে নিজেকে রেজিস্ট করতে পারলো। এই রেজিস্ট করার যে ক্ষমতাটা, এটাই হচ্ছে থার্মাল স্টেবিলিটি। তাহলে থার্মাল স্টেবিলিটি বলার সঙ্গে সঙ্গে আমাকে থার্মাল ডিকম্পোজিশন অর্থাৎ তাপীয় স্থায়িত্ব এবং তাপীয় বিয়োজন টার্ম দুটো একসঙ্গে আমাকে জানতে হবে। তাপীয় বিয়োজনের হাত থেকে নিজেকে রক্ষা করার যে ক্যাপাসিটি, সেটাই হচ্ছে কোনো একটা যৌগের তাপীয় স্থায়িত্ব বা থার্মাল স্টেবিলিটি। ঠিক আছে, দু লাইন খালি আমরা লিখে নিই শুরুতেই যে থার্মাল স্টেবিলিটি ইজ resistance of a compound against thermal decomposition. ঠিক আছে, তাহলে এই দুটো টার্ম আমাদেরকে একই সঙ্গে জানতে হবে। ঠিক আছে, এবার এই থার্মাল ডিকম্পোজিশন টার্মটার মিনিংটা জানতে হবে। যেটা আমি বললাম এক্ষুনিও, সেটা আমি আর একবার খুব ভালো করে লিখিয়ে দিই যাতে করে তোমাদের পরবর্তীকালে কোনো কনফিউশন না থাকে। আসলে আমরা এই টার্মগুলো নিয়ে খুব কনফিউজ থাকি আর কি। তাপীয় স্থায়িত্ব মানে আসলেই কী জিনিস সেটা আমরা বুঝতে পারি না। জিজ্ঞেস যদি করি কাউকে যে তাপীয় স্থায়িত্ব মানে কি, আসলে কি সেটা, তো তুমি দেখবে যে 10 জনকে জিজ্ঞেস করলে 9 জনই তার আনসার বলতে পারবে না। জানি না, এরকম একটা মাঝামাঝি অবস্থায় সবাই থাকে। তো আমি এটা মুছে অ্যাকচুয়ালি থার্মাল ডিকম্পোজিশন ব্যাপারটা কি হয় সেটা একটু বলছি। থার্মাল ডিকম্পোজিশন মানে ব্র্যাকেটে তোমরা লিখে রাখতে পারো যে তাপীয় বিয়োজন। এটা হচ্ছে কি জিনিস, একটা কম্পাউন্ডকে তাপ দিতে হবে, দেওয়ার পরে ওর ভেতরে যতগুলো বন্ড আছে ইচ অ্যান্ড এভরি বন্ড, প্রত্যেকটা বন্ডকে ভাঙতে হবে। ভাঙার পরে কম্পাউন্ডটা যেখান থেকে তৈরি হয়েছিল, কনস্টিটিউয়েন্ট যে সমস্ত পার্টিকেলস থেকে তৈরি হয়েছিল সেইখানে ফিরে যাওয়া, সেটাই হচ্ছে থার্মাল ডিকম্পোজিশন। এটার সঙ্গে কোনো একটা কম্পাউন্ডের মেল্ট হওয়া, গলে যাওয়া, তার কিছু ডিফারেন্স আছে আর কি। মনে করে দেখো, আমরা আগের দিন পড়েছিলাম যে মেল্টিং পয়েন্টটা প্রিডমিনেন্টলি যারা আয়নিক কম্পাউন্ড তাদের বেশি হয় কাদের থেকে, যারা প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট তাদের থেকে। থার্মাল স্টেবিলিটিতে কিন্তু গল্পটা উল্টো। থার্মাল স্টেবিলিটি বেশি হয় যারা প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট তাদের, আর যারা প্রিডমিনেন্টলি আয়নিক তাদের থার্মাল স্টেবিলিটি কম হয়। এবার এইখানটায় আমাদের খুব কনফিউশন হয়। এখন কেন থার্মাল স্টেবিলিটি, মানে থার্মাল স্টেবিলিটি আসলে কিসের উপর ডিপেন্ড করে?
কেনই বা সেটা মেল্টিং পয়েন্টের থেকে বেশি হয়ে যাচ্ছে কোভ্যালেন্ট কম্পাউন্ডের ক্ষেত্রে, সেগুলো আমি পরে ডিসকাস করছি। আগে একটু ব্যাপারটা এটা জেনে নাও যে সাপোজ আমরা একটা আয়নিক কম্পাউন্ডের কথা যদি বলি, যে কোনো আয়নিক কম্পাউন্ড, একটা এক্সাম্পল সব থেকে পরিচিত আমাদের এক্সাম্পল হচ্ছে NaCl। তাহলে থার্মাল ডিকম্পোজিশন যদি NaCl এর হয়, NaCl এর থার্মাল ডিকম্পোজিশন হচ্ছে, NaCl তৈরি হয়েছিল কী কী দিয়ে, কনস্টিটিউয়েন্ট কারা কারা ছিল, Na প্লাস গ্যাসিয়াস আর Cl মাইনাস গ্যাসিয়াস, তাই তো? তাহলে যখন আমি NaCl কে থার্মালি ডিকম্পোজ করছি, তার মানে হচ্ছে ওকে ভেঙে Na প্লাস আর Cl মাইনাস গ্যাসিয়াস বানাতে হবে। এইবার একটা জিনিস মনে করে দেখো যে NaCl মানে কোনো একটা সলিড আয়নিক কম্পাউন্ড সলিড স্টেটে আছে, মানে তার ক্রিস্টাল ল্যাটিস তৈরি হয়ে রয়েছে। তাহলে ল্যাটিস থেকে যখন গ্যাসিয়াস ক্যাটায়ন অ্যানায়নকে আমি সেপারেট করছি, তখন এখানে কিছু পরিমাণ হিট বা কিছু পরিমাণ এনার্জি দিতে হচ্ছে। সেই এনার্জিটাকে আমরা কী নামে চিনি, ল্যাটিস এনার্জি। সুতরাং আমরা এটা বলতে পারি যে আয়নিক কম্পাউন্ডদের ক্ষেত্রে থার্মাল ডিকম্পোজিশনটা, থার্মালি ডিকম্পোজ করা মানে আসলে তার ল্যাটিস এনার্জি যতটা ভ্যালু, সেই পরিমাণ এনার্জি তাকে সাপ্লাই করা। এবার যদি আমি এনার্জি সাপ্লাই করে ফেলি, তাহলে থার্মালিও ডিকম্পোজ করে গেল, মানে ওর থার্মাল স্টেবিলিটি, তাপীয় স্থায়িত্বটা বিনষ্ট হলো। ঠিক আছে? এবার ধরো একজনের ল্যাটিস এনার্জি হচ্ছে 50 কিলোজুল পার মোল, আর একজনের ল্যাটিস এনার্জি হচ্ছে 100 কিলোজুল পার মোল। তাহলে কাকে এইভাবে ডিকম্পোজ করা সহজ হবে? যার 50, তাকে ডিকম্পোজ করা সহজ, তাড়াতাড়ি হয়ে যাবে। আর যার ল্যাটিস এনার্জি 100 কিলোজুল পার মোল, তাকে 100 কিলোজুল এনার্জি সাপ্লাই করতে হবে 1 মোলের জন্য, মানে অনেক বেশি কাজ করতে হবে থার্মালি ডিকম্পোজ করার জন্য। তাহলে যাকে অনেক বেশি কষ্ট করে থার্মালি ডিকম্পোজ করতে হবে, তার স্টেবিলিটি বেশি। তাহলে আমরা বলতে পারি যে থার্মাল স্টেবিলিটি ল্যাটিস এনার্জির সঙ্গে প্রপোর্শনাল আর কি। অর্থাৎ আমরা লিখবো যে থার্মাল স্টেবিলিটি ভ্যারিজ উইথ ল্যাটিস এনার্জি। কোনো কম্পাউন্ডের ল্যাটিস এনার্জি যত বেশি হবে, তার থার্মাল স্টেবিলিটি তত বেশি হবে, মানে তত বেশি এনার্জি সাপ্লাই করে ওকে ব্রেক করতে হবে মানে ব্রেক করে ওর যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলসে তৈরি হয়েছিল সেইখানে নিয়ে যেতে হবে। তাহলে আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে, বা আমরা বলতে পারি প্রিডমিনেন্টলি যারা আয়নিক কম্পাউন্ড, তাদের ক্ষেত্রে থার্মাল স্টেবিলিটি হচ্ছে ল্যাটিস এনার্জির সঙ্গে সমানুপাতিক। আর যারা প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট হয়, আমি আপাতত এখানে কোভ্যালেন্ট বলেই লিখছি, তোমরা এমনিতে জানো নিশ্চয়ই যে কোভ্যালেন্ট বলে কিছু হয় না, যেটা হয় সেটা হচ্ছে প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট, বা আয়নিক বলেও কিছু হয় না, যেটা হয় প্রিডমিনেন্টলি আয়নিক। সাপোজ মিথেন CH4, তাহলে মিথেন যদি CH4 হয়, এবার মিথেন কি থেকে তৈরি হয়েছে, কোনো কোভ্যালেন্ট কম্পাউন্ড কি থেকে তৈরি হয়? আয়ন থেকে নিশ্চয়ই তৈরি হয় না। কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি হয় অ্যাটমসগুলো থেকে। H2 মলিকিউল তৈরি হয় দুটো হাইড্রোজেন অ্যাটম থেকে, O2 মলিকিউল তৈরি হয় দুটো অক্সিজেন অ্যাটম থেকে। তেমনি CH4 মলিকিউল তৈরি হবে একটা কার্বন অ্যাটম থেকে আর 4খানা হাইড্রোজেন অ্যাটম থেকে। এবার হাইড্রোজেনকে তো আর অ্যাটম হিসেবে পাওয়া যায় না নেচারে, তাই জন্য আমরা 4H না লিখে এখানে কি লিখবো, 2H2, দুটো হাইড্রোজেন মলিকিউল, মানে যে স্টেটে ওকে রিয়্যাক্ট করানো হয়েছিল ইনিশিয়ালি। আমরা কার্বন এবং হাইড্রোজেনকে রিয়্যাক্ট করিয়ে মিথেন পেয়েছিলাম। এখন তোমরা অন্য কোনো রিয়াকশানের কথা বলতে পারো যে মিথেন পাওয়ার জন্য শুধু এই এলিমেন্টাল রিয়াকশান না করে অন্য কোনো কম্পাউন্ডের সঙ্গে কোনো কম্পাউন্ডের রিয়াকশান করে আমি মিথেন পেতে পারি, সেই রিয়াকশান কিন্তু কনসিডার করা যাবে না। আমি যেটা শুরুতেই বললাম যে থার্মালি ডিকম্পোজ করা মানে টু গেট ব্যাক টু দ্য পেরেন্ট স্পিসিস, মানে যে কনস্টিটিউয়েন্ট পার্টিকেলগুলো দিয়ে ওরা তৈরি হয়। তো আয়নিক কম্পাউন্ড তৈরি হয় আয়ন দিয়ে, কোভ্যালেন্ট কম্পাউন্ড তৈরি হয় অ্যাটম দিয়ে। তাহলে কোভ্যালেন্ট কম্পাউন্ডকে যখন আমি থার্মালি ডিকম্পোজ করছি, তাপীয় বিয়োজন ঘটাচ্ছি, তখন মলিকিউল থেকে আমাকে ওই এলিমেন্টসগুলোতে যেতে হবে। ঠিক আছে? তাহলে এইটাতে গেলাম। এবার দেখো, এইটা যদি আমরা করি, তাহলে আমাদের কী করতে হবে? CH4 মানে কার্বনের সঙ্গে চারদিকে 4টে হাইড্রোজেন থাকে, তাহলে 4টে হাইড্রোজেনের বন্ড ভাঙতে হবে। বন্ড যদি আমরা ভাঙি তাহলে এনার্জি দিতে হবে। তাহলে এক একটা বন্ড ভাঙার জন্য যতটা এনার্জি দিতে হয় সেটাকে বলা হয় বন্ড ডিসোসিয়েশন এনার্জি। ঠিক আছে? তাহলে এদের ক্ষেত্রে, কোভ্যালেন্টদের ক্ষেত্রে থার্মাল স্টেবিলিটি হচ্ছে বন্ড ডিসোসিয়েশন এনার্জি, বা আমরা বন্ড এনার্জিও বলতে পারি সংক্ষেপে, বন্ড এনার্জি। হ্যাঁ, বন্ড এনার্জিও বলতে পারি,
বন্ড এনার্জি কি? বন্ড এনার্জি হচ্ছে আসলে বন্ড ডিসোসিয়েশন এনার্জিগুলোর অ্যাভারেজ। মানে ধরো কার্বনের এখানে 4টে বন্ড আছে 4টে হাইড্রোজেনের সঙ্গে, ঠিক আছে? তো এক একটা বন্ড ভাঙতে যা এনার্জি লাগে সেটাকে বলছি, পার্টিকুলারলি একটা বন্ডের জন্য যা লাগে সেটা হচ্ছে বন্ড ডিসোসিয়েশন এনার্জি। আর 4টে টোটাল যা লাগলো তার অ্যাভারেজ যেটা, সেটা হচ্ছে বন্ড এনার্জি। ঠিক আছে, দুটোর ব্যাপারটা একই, শুধু দুটো আলাদা টার্ম আর কি। এবার তাহলে যেহেতু আমাকে কোভ্যালেন্টদের ক্ষেত্রে মলিকিউল থেকে অ্যাটমে চলে যেতে হবে, মলিকিউল থেকে অ্যাটমে যেতে গেলে আমাকে বন্ডগুলোকে ভাঙতে হবে, অর্থাৎ বন্ড ডিসোসিয়েশন এনার্জি সাপ্লাই করতে হবে। তাহলে আয়নিক এবং কোভ্যালেন্ট দুটোর ক্ষেত্রে থার্মাল স্টেবিলিটির কীভাবে আমি দেখব, মিনিংটা কিন্তু আলাদা আলাদা হয়ে যাচ্ছে। ঠিক আছে, আমরা এটাকে আরও একটু স্পেসিফাই করব। তার আগে এক লাইন এখানটা লিখে নিই যে থার্মাল ডিকম্পোজিশন মিনস to decompose a compound to get back to the parent species। ঠিক আছে, আচ্ছা, টু ডিকম্পোজ না লিখে এখানে আরেকটু স্পেসিফাই করি, টু thermal decomposition means to break each and every bond, to break each and every bond of a compound to get back to the parent species। প্রত্যেকটা বন্ডকে ভেঙে আয়নিক হলে আয়নে যেতে হবে, কোভ্যালেন্ট হলে অ্যাটমে যেতে হবে। ঠিক আছে, এটা কপি করো, এরপর আমি যেটা বলছিলাম যে থার্মাল স্টেবিলিটি আমরা আসলে দু রকম কম্পাউন্ডের ক্ষেত্রে দেখলাম, একটা আয়নিক একটা কোভ্যালেন্ট। তো আমরা প্রথমে লিখছি আয়নিক আর আমরা লিখছি কোভ্যালেন্ট। এখন আয়নিকদের ক্ষেত্রে আমরা যেটাকে দুটো ক্যাটাগরিতে ভাগ করব। ঠিক আছে, দুটো ক্যাটাগরি, একটা হচ্ছে আয়নিক মানে আয়ন দিয়ে তৈরি হবে, ক্যাটায়ন প্লাস অ্যানায়ন। তাহলে মোনো অ্যাটমিক ক্যাটায়ন প্লাস মোনো অ্যাটমিক অ্যানায়ন, এই দিয়ে যদি তৈরি হয় আয়নিক কম্পাউন্ডটা, সাপোজ যেমন একটা এক্সাম্পল আমরা একটু দেখালাম NaCl, মোনো অ্যাটমিক ক্যাটায়ন আর অ্যানায়ন দিয়ে তৈরি, এইরকম টাইপের যারা কম্পাউন্ড তাদের ক্ষেত্রে আমরা বলবো যে কি বলবো, যে থার্মাল স্টেবিলিটি ভ্যারিজ উইথ ল্যাটিস এনার্জি। ঠিক আছে, কিন্তু যদি মোনো অ্যাটমিক না হয় যে কোনো একটা, জেনারেলি অ্যানায়নটাই হয়, পলিঅ্যাটমিক ক্যাটায়ন অর অ্যানায়ন। পলিঅ্যাটমিক ক্যাটায়ন খুবই কম পাওয়া যায়, অ্যামোনিয়াম আমরা জানি একটা ক্যাটায়ন পলিঅ্যাটমিক, কিন্তু ম্যাক্সিমাম টাইমে পলিঅ্যাটমিক অ্যানায়নই তৈরি হয়, H2SO4 মুক্তমুখ। এবার যদি পলিঅ্যাটমিক থাকে ক্যাটায়ন বা অ্যানায়ন কোনো একটা, জেনারেলি অ্যানায়নটাই হয়, সেই ক্ষেত্রে আমরা কি করব, সেক্ষেত্রে আমরা ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার দিয়ে ব্যাপারটাকে জাজ করব। তখন আমরা বলবো যে থার্মাল স্টেবিলিটি ভ্যারিজ উইথ 1/, পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন। ঠিক আছে, কোন ধরনের কম্পাউন্ড হলে কোন ফ্যাক্টর দিয়ে আমরা থার্মাল স্টেবিলিটিকে মেজার করব, বা যখন কম্পেয়ার করতে দেবে তখন কিভাবে কম্পেয়ার করব, মোনোঅ্যাটমিক ক্যাটায়ন অ্যানায়ন হলে ল্যাটিস এনার্জি, পলিঅ্যাটমিক হলে 1/, পোলারাইজিং পাওয়ার, এইগুলো মাথায় রাখতে হবে, এইগুলো মনে রাখতে হবে। আর কোভ্যালেন্টদের ক্ষেত্রে আমরা দুটো ভাগ করব আর কি। আমরা একটা ভাগ করব যে মেটাল প্লাস নন মেটাল, আর একটা ভাগ করব আমরা নন মেটাল প্লাস নন মেটাল। দেখো আমরা যে এক্সাম্পলটা একটুকে বললাম মিথেন, ওটা ছিল নন মেটাল প্লাস নন মেটাল। তাহলে পিওরলি যদি নন মেটাল প্লাস নন মেটাল হয়, তাহলে আমরা একটু আগেই দেখলাম যে বন্ড ডিসোসিয়েশন এনার্জি দিয়ে আমরা কম্পেয়ার করব। ঠিক আছে, যদি নন মেটাল হয়।
মিথেন হতে পারে, ফসফিন হতে পারে, অ্যামোনিয়া হতে পারে, H2O জল হতে পারে। নন মেটালের সঙ্গে নন মেটালের বন্ড হয়েছে যেখানে, কিন্তু মেটালের সঙ্গে নন মেটালের বন্ড হয় এরকম এরকম কোভ্যালেন্ট কম্পাউন্ডও হয় যেগুলোকে আমরা প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট বলি, যেমন LiCl, বেরিলিয়াম ক্লোরাইড, এইগুলো হচ্ছে প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট। তা এই ধরনের যদি কম্পাউন্ড হয়, এবার দেখো LiCl যদি হয় বা BeCl2 যদি হয়, তারা তো ফাইনালি আয়নিক কম্পাউন্ড। এবার আয়নিক কম্পাউন্ড, কিন্তু তাদের মধ্যে ডমিনেট করছে কোভ্যালেন্ট নেচার। কিন্তু আমি যদি LiClকে ব্রেক করি, আমি একটু আগে লিখেছিলাম যে থার্মাল ডিকম্পোজ করা মানে হচ্ছে পেরেন্ট স্পিসিসে ফিরে যাওয়া। আমি যদি LiClকে ব্রেক করি বা BeCl2কে ব্রেক করি, তাহলে ও কিন্তু Li+ এবং Cl- ফিরে যাবে, বা BeCl2 বেরিলিয়াম 2+ এবং Cl- ফিরে যাবে। ওখান থেকে কিন্তু অ্যাটম তৈরি হবে না, কারণ ওরা কোভ্যালেন্ট কম্পাউন্ড নয়। তাহলে যদি আয়নিক কম্পাউন্ডই হবে, তাহলেও থার্মাল স্টেবিলিটি ভ্যারিজ উইথ ল্যাটিস এনার্জি হবে। ঠিক আছে, এটার মতন হবে। এবার এই চারটে যে ক্যাটাগরি হলো, এই চারটে ক্যাটাগরি আমাদেরকে আলাদা আলাদা করে মনে রাখতে হবে, এবং এইগুলোই আমাদের এরপর কম্পেয়ারও করতে হবে। এই দুটোকে আমি 1, 2 বলছি, এইটাকে 3 নম্বর ক্যাটাগরি বলছি, আর এইটাকে 4 নম্বর ক্যাটাগরি বলছি। ঠিক আছে, এবার ধরো এমন হলো যে চারটে কম্পাউন্ড এরকম দেওয়া আছে, চারটে না, সাপোজ দুটো কম্পাউন্ড, LiCl আর NaCl। ঠিক আছে, LiCl এবং NaCl যদি কম্পেয়ার করতে দেয়, তাহলে LiCl এই ক্যাটাগরিতে পড়বে, মেটাল প্লাস নন মেটাল কিন্তু প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট, আর NaCl এই ক্যাটাগরিতে পড়বে, মোনোঅ্যাটমিক ক্যাটায়ন অ্যানায়ন এবং প্রিডমিনেন্টলি আয়নিক। এবার আমরা তাহলে কী করবো, দুজনের যেহেতু ল্যাটিস এনার্জি, তাহলে আমি এদেরকে ল্যাটিস এনার্জি দিয়ে কম্পেয়ার করব। ঠিক আছে, আমরা যদি ওপর থেকে নিচে নামি, যেহেতু দুজনই এরা LiCl আর NaCl যদি আমি ভাবি, LiCl এবং NaCl দুজনেই গ্রুপ 1 ক্যাটায়ন, তাহলে ওপর থেকে নিচে নামলে কি হবে, সাইজ বাড়বে, Na+-এর সাইজ বেশি, সাইজ বেড়ে গেলে ল্যাটিস এনার্জি কমে যাবে, ল্যাটিস এনার্জি কমে যাবে মানে থার্মাল স্টেবিলিটি কমে যাবে। তাহলে থার্মাল স্টেবিলিটি কম কার, NaCl এর দেন LiCl। তাহলে LiCl হুইচ ইজ আ কোভ্যালেন্ট কম্পাউন্ড, এর কিন্তু থার্মাল স্টেবিলিটি বেশি হচ্ছে, যেটা হচ্ছে আনএক্সপেক্টেড একটা ব্যাপার, তাই না? আমরা এই দুটোকে একটু সামারাইজ করব, উপরে লিখব যে থার্মাল স্টেবিলিটি অফ 1 <3, তাই তো, 3 বেশি থার্মাল স্টেবিলিটি। আমরা এটা বলবো 1, 3 না বলে, মনে রাখার জন্য এরকম বলবো যে থার্মাল স্টেবিলিটি প্রিডমিনেন্টলি কোভ্যালেন্টদের প্রিডমিনেন্টলি আয়নিক থেকে বেশি হয়, whereas আমরা আগের দিন পড়েছিলাম যে মেল্টিং পয়েন্টটা প্রিডমিনেন্টলি কোভ্যালেন্টদের কম হয় দেন প্রিডমিনেন্টলি আয়নিক। মেল্ট করা মানে কি, কোনো কঠিন থেকে তরলে পরিণত হওয়া। কঠিন থেকে তরলে পরিণত হওয়া মানে ইন্টারমলিকুলার যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটা কমে যাওয়া। ইন্টারমলিকুলার ফোর্স অফ অ্যাট্রাকশন কমে যাচ্ছে, কিন্তু ফোর্স অফ অ্যাট্রাকশন একেবারে জিরো হয়ে যাচ্ছে না, তাই না? কিন্তু থার্মাল স্টেবিলিটি মানে আমি কি বললাম, থার্মালি ডিকম্পোজ করাটাকে যারা রেজিস্ট করছে। তাহলে থার্মালি ডিকম্পোজ করা মানে হচ্ছে কোনো কি বলবো, ফোর্স অফ অ্যাট্রাকশন কমে যাওয়া নয়, ফোর্স অফ অ্যাট্রাকশন একেবারে ভ্যানিশ হয়ে যাওয়া। কারণ সেক্ষেত্রেই একমাত্র ফোর্স অফ অ্যাট্রাকশন যদি ভ্যানিশড হয়ে যায়, জিরো হয়ে যায়, তবেই তো ওরা সেপারেট হয়ে পেরেন্ট স্পিসিসে গিয়ে পৌঁছবে, তাই না? তো এই দুটো কিন্তু ডিফারেন্ট এবং মনে রাখতে হবে। এবার এই এক্স্যাক্টলি এই দুটোর কারণ কি, মানে কেন এরকম হলো, যেখানে আমরা জানি যে মেল্টিং পয়েন্ট আয়নিকদের অনেক বেশি হয়, আয়নিক কম্পাউন্ডের মেল্টিং পয়েন্ট অনেক বেশি, ওরা অনেক স্ট্রং হয়, স্টিল ওদের থার্মাল স্টেবিলিটি কেন কম হয়ে যাচ্ছে কোভ্যালেন্টদের থেকে। এই আলোচনাটা, এই কেনর উত্তরটা আমরা পরে আলোচনা করব, আজকেই আলোচনা করব কিন্তু পরে। আগে আমরা কি করব, এই যে আমি চারটা বানিয়েছি, 4 ধরনের কম্পাউন্ড এখানে আছে, মানে 4 ধরনের ফ্যাক্টরের মাধ্যমে আমি থার্মাল স্টেবিলিটিকে কম্পেয়ার করব। তো এই কম্প্যারিজনটা মানে এক্সাম্পলগুলো আমি আগে করিয়ে নিই, তারপরে আমি এই কোয়েশ্চেনের আনসারে ফিরে আসবো। ঠিক আছে, কপি করো। দেখো এখানে অনেকগুলো কোয়েশ্চেন আছে, কম্পেয়ার থার্মাল স্টেবিলিটি অফ দ্য ফলোয়িংস। এবার আপাতত 9টা কোয়েশ্চেন এখানে লিখেছি, তোমরা আগে এই পুরো জিনিসটা খাতায় কপি করে নাও, তারপর আমি আনসার বলছি। দেখো প্রথমটা অ্যামোনিয়া, ফসফিন, আর্সাইন এবং দেখো প্রথমটায় গ্রুপ 15-এর হাইড্রাইড NH3, PH3, ASH3 এবং SBH3। এবার কথা হচ্ছে যে কি বললাম, 4টে টাইপের কম্পাউন্ড ছিল। তাহলে প্রথম কথা হচ্ছে এরা কোন ধরনের কম্পাউন্ড, নন মেটাল যাদেরকে আমরা অ্যাকচুয়ালি কোভ্যালেন্ট কম্পাউন্ড বলে জানি তারা।
তাহলে এদের ক্ষেত্রে আমরা বলেছিলাম থার্মাল স্টেবিলিটি ভ্যারিজ উইথ বন্ড ডিসোসিয়েশন এনার্জি। তাহলে এই প্রত্যেকটা কম্পাউন্ডে এবার বন্ড ডিসোসিয়েশন এনার্জি বা বন্ড এনার্জি কম্পেয়ার করতে হবে। এবার বন্ড এনার্জি কম্পেয়ার করার ক্রাইটেরিয়াটা কি? সাপোজ প্রথমটাতে NH3 NH বন্ড আছে, সেখানে 3টে NH বন্ড, তারপর এটাতে PH বন্ড আছে। এবার নাইট্রোজেনের তুলনায় ফসফরাসের সাইজ একটু বড় হয়, তাই যদি হয় তাহলে ফসফরাসের সেন্টার থেকে হাইড্রোজেনের যে সেন্টার তার যে ডিস্টেন্স মানে বন্ড লেংথ কী হবে? বেড়ে যাবে, তাই না? আর্সেনিকের সাইজ আরেকটু বেশি, তাহলে এর ক্ষেত্রে বন্ড লেংথ আরেকটু বেশি। এখন কোনো বন্ডের লেংথ যত বেশি হয় সেই বন্ডকে ব্রেক করা তত সহজ হয়, বন্ড এনার্জি তত কমে যায়, মানে কম এনার্জি দিয়েই বন্ডটাকে ব্রেক করা যায়। তুমি নর্মালি আমাদের সাধারণ জীবনে একটা সিম্পলি একটা লাঠি বা একটা কাঠি কিছু একটা নিয়ে তুমি এক্সপেরিমেন্ট করে দেখতে পারো, তার সাইজ যত বড় হবে, লেংথ যত বড় হবে, তাকে ভাঙা তত সহজ হবে, এবং লেংথ যত ছোট হতে থাকবে তত তাকে ভেঙে ফেলা তুলনামূলক একটু কঠিন হবে, একটু বেশি এনার্জি সাপ্লাই করতে হবে। তাহলে আমরা এটা বলতে পারি যে বন্ড এনার্জি সেটা হচ্ছে বন্ড লেংথের সঙ্গে ইনভার্সলি প্রপোর্শনাল। বন্ড এনার্জি ভ্যারিজ উইথ 1/, বন্ড লেংথ। তাহলে যত নিচে যাচ্ছি, নিচে মানে গ্রুপ 15-এর নিচে, ফসফরাস থেকে নাইট্রোজেন থেকে ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, তত সেন্ট্রাল অ্যাটমের, এটা হচ্ছে সেন্ট্রাল অ্যাটম, মাঝখানে আছে এরা, তাদের 3 দিকে 3টে করে হাইড্রোজেন। তাহলে এই সেন্ট্রাল অ্যাটম বা গ্রুপ 15 অ্যাটমের সাইজ বাড়ছে, বন্ড লেংথ বাড়ছে, বন্ড লেংথ বাড়ছে মানে বন্ড এনার্জি কমে যাচ্ছে। তাহলে বন্ড এনার্জি যদি কমে যায় তাহলে থার্মাল স্টেবিলিটি কমে যাবে, তাহলে সবথেকে বেশি হবে অ্যামোনিয়া। এই হচ্ছে অর্ডার। একই রকমভাবে দেখো, এরা গ্রুপ 16-এর হাইড্রাইড, গ্রুপ 17-এর হাইড্রাইড, এটা ফ্লুরিন, গ্রুপ 14-এর হাইড্রাইড, সেম, কোনো এখানে কি বলবো এক্সেপশনের কোনো ব্যাপার নেই, সবকটাই একই রকম। আশা করা যায় বোঝাতে পারলাম। যত এইদিকে যাচ্ছি আমার বোর্ডের, হ্যাঁ, লেফট টু রাইট, তার মানে হচ্ছে পার্টিকুলার গ্রুপটাতে আমি টপ টু বটম নামছি, তাই তো? ফ্লুরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, সাইজ বাড়ছে, বন্ড লেংথ বাড়ছে, বন্ড এনার্জি কমছে, আর বন্ড এনার্জি কমলে থার্মাল স্টেবিলিটি ওই অর্ডারে কমে যাচ্ছে। তাহলে এটাও তাই, ইনফ্যাক্ট এখানেও তাই হবে, কারণ দেখো CH4 আর এখানে CCl4, তাহলে এখানে কার্বনের সঙ্গে 4 দিকে 4টে হাইড্রোজেন, আর এখানে 4 দিকে 4টে ক্লোরিন, তাহলে ক্লোরিনের যেহেতু সাইজ বড়, তাহলে আমরা বলতে পারবো যে বন্ড লেংথ হচ্ছে CH-এর তুলনায় CCl-এর বন্ড লেংথ বড়। তাহলে বন্ড লেংথ বড় হলে বন্ড এনার্জি কমে গেল, তাহলে থার্মাল স্টেবিলিটিও কমে গেল। ঠিক আছে, পরেরটায় আসো নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন। দেখো নাইট্রোজেনে N ট্রিপল বন্ড N থাকে, অক্সিজেনে ডাবল বন্ড O, আর ফ্লুরিনে সিঙ্গেল বন্ড F। এমনিতে আমি যখন পর্যায় সারণীতে বাদিক থেকে ডান দিকে যাচ্ছি, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, যত ওইদিকে যাচ্ছি তত রেডিয়াস কমছে, মানে সাইজ কমছে। তাহলে সাইজ কমলে এমনিতেও বন্ডের কী হচ্ছে, বন্ডের লেংথ কমে যাচ্ছে। বন্ড লেংথ কমে গেলে বন্ড এনার্জি বাড়বে, এটা এক্সপেক্টেড। কিন্তু পাশাপাশি আরও একটা অপোজিট ফ্যাক্টর কাজ করছে, সেটা হচ্ছে এখানে 3খানা বন্ড ভাঙতে হচ্ছে, এখানে 2টো বন্ড ভাঙতে হচ্ছে, এখানে 1টা বন্ড ভাঙতে হচ্ছে। সেই কারণে 3টে বন্ড ভাঙতে গেলে যেহেতু এনার্জি বেশি লাগবে, তাই বন্ড এনার্জি মানে বন্ড ডিসোসিয়েশন এনার্জি নাইট্রোজেনের কিন্তু অনেক বেশি হয়ে যাচ্ছে। ঠিক আছে, তারপর অক্সিজেন, তারপরে ফ্লুরিন, তাই জন্য অর্ডারটা এরকম হবে। সবথেকে বেশি থার্মাল স্টেবিলিটি নাইট্রোজেন। দেখো নাইট্রোজেনের থার্মাল স্টেবিলিটি বেশি বলে ইনফ্যাক্ট নাইট্রোজেনটা অলমোস্ট মানে এতটাই বেশি স্টেবল থার্মালি যে আমাদের বায়ুমণ্ডলে 4 ভাগের 3 ভাগই হচ্ছে আয়তন ওয়াইজ, ভলিউম ওয়াইজ 4 ভাগের 3 ভাগই হচ্ছে নাইট্রোজেন। অলমোস্ট ইনার্ট গ্যাস, ওটা ইনার্ট, তার কারণ হচ্ছে এই 3টে বন্ড রয়েছে, তাই জন্য বন্ড এনার্জি অনেক হাই। তারপর দেখো CO2, SiO2, এটা হচ্ছে গ্রুপ 14-এর অক্সাইড, কার্বনের অক্সাইড, তারপরে সিলিকনের অক্সাইড। এবারে এইখানটা আমি একটা এক্সেপশনাল কেস দিচ্ছি, এটা একটা আলাদা কেস, এক্সেপশনাল। কেন এক্সেপশনাল দেখো, তার কারণ হচ্ছে, আচ্ছা আমি উপরটা একটু মুছে নিচ্ছি। CO2 এবং SiO2 এই দুজনের স্ট্রাকচার দেখলেই ব্যাপারটা বোঝা যাবে। নর্মালি আমরা কি বলছিলাম একটু আগে পর্যন্ত, যে যত নিচে যাচ্ছি তত এদের সাইজ বাড়ছে, সাইজ বাড়লে এদের বন্ড লেংথ বাড়ছে, বন্ড লেংথ বাড়ছে মানে বন্ড এনার্জি কমে যাচ্ছে, তো থার্মাল স্টেবিলিটি কমে যাচ্ছে। এই ছিল আমাদের লজিক। এবার এটা যদি এক্সেপশনাল কেস, তাহলে এক্সেপশনাল লজিকটা কী হবে? এক্সেপশনাল লজিকটা হচ্ছে এরকম, CO2-র স্ট্রাকচার হচ্ছে এই,
ঠিক আছে। কার্বন মানে একটা টোটাল মলিকিউলের কথা যদি আমি চিন্তা করি তাহলে সেখানে দুখানা সিগমা বন্ড আর দুখানা পাই বন্ড। এখন এই সিগমা বন্ড পাই বন্ড তোমরা যারা কেমিক্যাল বন্ডিং চ্যাপ্টার আগে পড়েছো তারা জানবে, যারা জানো না তারা আপাতত এইটুকু জেনে রাখো যে এই চারটে বন্ডের মধ্যে দুটো সিগমা দুটো পাই হয়। কেন হয় কীভাবে হয় সেটা আমরা কোভ্যালেন্ট বন্ড পড়ার সময় ডিটেলে ডিসকাস করব। এই আর সিলিকন SiO2 হচ্ছে কীরকম একটা 3 ডাইমেনশনাল স্ট্রাকচার হয়, আমরা জায়েন্ট মলিকিউল বলি ওকে। মানে একটা SI এর চারদিকে চারখানা অক্সিজেন থাকে। এবার এরকমভাবে SiO এইভাবে চলতে থাকে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা SI এর চারদিকে চারটে করে বন্ড। তাহলে এক একটা SI সিলিকন পরমাণু চারখানা সিগমা বন্ড তৈরি করে। এই যে চারখানা বন্ড আমি দেখাচ্ছি এই চারটেই হচ্ছে সিগমা বন্ড। আর যেখানে একখানা কার্বন কি করে দুখানা সিগমা বন্ড তৈরি করে। সিগমা বন্ড অনেক বেশি স্ট্রং বন্ড হয় দেন পাই বন্ড। তাহলে এক তো এর 3 ডাইমেনশনাল নেটওয়ার্ক স্ট্রাকচার, কথাটা আমি লিখে রাখি এখানে, 3 ডাইমেনশনাল নেটওয়ার্ক স্ট্রাকচার। এবার এই নেটওয়ার্ক স্ট্রাকচার কথাটার মানে কি দেখো, কি বললাম আমি, থার্মাল ডিকম্পোজিশন মানে হচ্ছে পরমাণুটার ওই পার্টিকুলার মলিকিউলটার ইচ অ্যান্ড এভরি বন্ড তাকে ব্রেক করতে হবে। তাহলে এখানে যদি আমি ইচ অ্যান্ড এভরি বন্ড ব্রেক করে যদি আমি কার্বন অক্সিজেন আর অক্সিজেনকে আলাদা করতে চাই তাহলে টোটাল চারখানা বন্ড ভাঙলেই হয়ে যাবে। কিন্তু আমি যখন একটা 3D নেটওয়ার্ক স্ট্রাকচার নিয়েছি, জায়েন্ট একটা মলিকিউল, সেখানে অসংখ্য SI এবং অক্সিজেন তারা পরস্পরের সঙ্গে সিঙ্গেল বন্ড দিয়ে যুক্ত রয়েছে, তাহলে সেখানে বন্ড ভাঙতে গিয়ে সবাইকে আলাদা আলাদা করতে যদি যাই তাহলে সেখানে অনেক বন্ড ভাঙতে হচ্ছে। চারটে তো আমি বলছি যে একটা SI এর জন্য চারটে, কিন্তু এরকম অসংখ্য SI তো পরস্পরের সঙ্গে যুক্ত আছে, তাহলে এরকম প্রচুর বন্ড ভাঙতে হবে। তাহলে পরে আমি প্রত্যেকটা অ্যাটমকে সেপারেট করতে পারবো, যেরকমটা এখানে করতে পেরেছি। তো সেইটা যেহেতু 3D নেটওয়ার্ক স্ট্রাকচারের কারণে অসংখ্য বন্ড, তাই অনেক বেশি এর বন্ড এনার্জি হয়ে যায়। আর বন্ড এনার্জি যদি বেশি হয়ে যায় তাহলে থার্মাল স্টেবিলিটিও কী হবে, বেশি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট, যেহেতু এটা একটা এক্সেপশনাল কেস এবং এর কারণটাও তোমরা লিখে রাখো এখানে, যে 3 ডাইমেনশনাল নেটওয়ার্ক স্ট্রাকচারের জন্য অনেক বন্ড ভাঙতে হয় টু থার্মালি ডিকম্পোজ, তাই জন্য থার্মাল স্টেবিলিটি অনেক বেশি হয়, ঠিক আছে। একই জিনিস দেখো এখানে অ্যাপ্লিকেবল। পরে যে 8 নম্বরটা আছে এটা হচ্ছে ইথেন, ঠিক আছে। এটা ইথিলিন আর এটা অ্যাসিটিলিন। এবার এইখানটায় এরকমভাবেই কোয়েশ্চেনটা দেওয়া থাকে পরীক্ষায় যদি এই কোয়েশ্চেনটা আসে যে এদের থার্মাল স্টেবিলিটি তুমি কম্পেয়ার করো, তাহলে কিন্তু ঠিক এইভাবেই স্ট্রাকচারটা দেওয়া থাকবে আমাদেরকে কনফিউজ করার জন্য। কনফিউজ কেন হয়ে যাবো আমরা, কারণ আমাদের সঙ্গে সঙ্গে চোখটা এইখানে চলে যাবে যে এখানে একটা বন্ড ভাঙতে হচ্ছে, এখানে দুটো বন্ড ভাঙতে হচ্ছে, এখানে 3টে বন্ড ভাঙতে হচ্ছে। আমরা নাইট্রোজেন অক্সিজেন ওই যে এক্সাম্পলটা পড়লাম ওই রকমভাবে চলে যাব এবং আমরা বলবো যেহেতু 3টে বন্ড ভাঙতে হচ্ছে তাই এখানে অনেক বেশি এনার্জি সাপ্লাই করতে হবে, থার্মাল স্টেবিলিটি অনেক বেড়ে যাবে। কিন্তু বাস্তবে বিষয়টা সেরকম নয়। দেখো কি হচ্ছে, আমি যদি এইটাকে একটু ভেঙে লিখি, এর যদি স্ট্রাকচারটা আমি পুরোপুরি লিখি তাহলে দেখো কার্বন তো, আর প্রত্যেকটা কার্বনের সঙ্গে 3টে করে হাইড্রোজেন যুক্ত আছে, এই হচ্ছে ইথেনের অ্যাকচুয়াল স্ট্রাকচার। আমি যদি ইথিলিন লিখি তাহলে ইথিলিনের অ্যাকচুয়াল স্ট্রাকচার হচ্ছে এরকম, আর আমি যদি অ্যাসিটিলিন লিখি তাহলে অ্যাসিটিলিনের অ্যাকচুয়াল স্ট্রাকচার হচ্ছে এরকম। এইবার এখানে সিগমা বন্ড কটা আছে দেখো, এখানে যে কটা বন্ড আছে সবকটাই সিগমা বন্ড। তাহলে 3 3 6 একে 7খানা সিগমা বন্ড ভাঙতে হবে যদি একে থার্মালি, যদি আমি থার্মাল স্টেবিলিটি চেক করছি মানে থার্মালি ডিকম্পোজ করব, তার মানে প্রত্যেকটা বন্ড ভাঙবো, তার মানে 7খানা বন্ড এখানে ভাঙতে হবে, 7খানা সিগমা বন্ড ভাঙতে হবে। আর এখানে 1 2 3 4 5খানা সিগমা বন্ড ভাঙতে হবে আর একটা পাই বন্ড ভাঙতে হবে। আবার বললাম পাই বন্ডটা অনেক বেশি উইক, দুর্বল, খুব তাড়াতাড়ি ভেঙে ফেলা যাবে। সমস্যা হচ্ছে সিগমা বন্ড ভাঙা নিয়ে। তাহলে সিগমা বন্ড যেখানে 5খানা এখানে 7খানা, তাহলে অনেক বেশি এনার্জি এখানে দিতে হবে। আর এখানে একটা দুটো 3টে সিগমা বন্ড আর দুটো পাই বন্ড, ন্যাচারালি বোঝাই যাচ্ছে যে এখানে 7খানা সিগমা বন্ড ভাঙতে হবে মানে অনেক অনেক বেশি এনার্জি দিতে হবে, অর্থাৎ এদের বন্ড ডিসোসিয়েশন এনার্জি অনেক হাই, তাই থার্মাল স্টেবিলিটি অনেক বেশি হবে ইথেনের, তারপরে অ্যাসিটিলিনের, আর লাস্টলি হচ্ছে ইথেনের, তারপরে ইথিলিনের, আর লাস্ট হচ্ছে অ্যাসিটিলিনের, ঠিক আছে। একই রকম কনফিউশন আমাদের পরেরটাতেও হয়। লাস্ট এক্সাম্পল যেটা দেওয়া আছে দেখো, এটা বেনজিন, এটা সাইক্লোহেক্সেন। আমি স্ট্রাকচারটা আর একবার উপরে লিখছি,
বেনজিনের স্ট্রাকচার মানে হচ্ছে এখানে অ্যাকচুয়ালি C6H6, ঠিক আছে, আর সাইক্লোহেক্সেন মানে অ্যাকচুয়ালি C6H12। তো 6টা হাইড্রোজেন যদি বেশি হয় তাহলে ন্যাচারালি 6টা সিগমা বন্ড এক্সট্রা হয়ে যাচ্ছে, এর তুলনায় এখানে 6টা সিগমা বন্ড বেশি, ঠিক আছে। ন্যাচারালি অনেক বেশি সিগমা বন্ড ভাঙতে হচ্ছে মানে অনেক বেশি ওর থার্মাল স্টেবিলিটি। তাহলে এই হচ্ছে অর্ডার, সাইক্লোহেক্সেনের থার্মাল স্টেবিলিটি অনেক বেশি দেন বেনজিন, ঠিক আছে। কপি করো। দেখো পরবর্তী আরও কয়েকটা এক্সাম্পল লিখেছি। LiF এখানে গ্রুপ 1-এর ফ্লুরাইড সবাই। এবার লিথিয়াম ফ্লুরাইড কিন্তু প্রিডমিনেন্টলি আয়োনিক। কী করে একটা কম্পাউন্ডকে দেখে আমি চিনবো যে সেটা প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট না প্রিডমিনেন্টলি আয়োনিক? আগের দিন করিয়েছিলাম মেল্টিং পয়েন্ট কম্প্যারিজনের ঠিক আগে, সেটা আশা করা যায় তোমাদের মনে হয়। যদি মনে না থাকে ওইটা একটু সাইডে একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে তোমরা যে অ্যাকচুয়ালি এখানে 10 নম্বর এক্সাম্পলে যে কটা কম্পাউন্ড আছে সবাই হচ্ছে এখানে প্রিডমিনেন্টলি আয়োনিক। তাহলে যদি সবাই প্রিডমিনেন্টলি আয়োনিক হয় তাহলে আমরা বলবো থার্মাল স্টেবিলিটি ভ্যারিজ উইথ ল্যাটিস এনার্জি, তাই তো। তাহলে এবার ল্যাটিস এনার্জি কী হবে? যত নিচে নামছি সাইজ বাড়ছে, সাইজ বাড়লে ল্যাটিস এনার্জি কমে যাবে। তাহলে ল্যাটিস এনার্জি কমে গেলে থার্মাল স্টেবিলিটি কমে যাবে। তাহলে সব থেকে বেশি থার্মাল স্টেবিলিটি হবে LiF, তারপর KF অ্যান্ড এই হচ্ছে অর্ডার, ঠিক আছে। ঠিক তার পরের এক্সাম্পল দেখো লিথিয়াম ক্লোরাইড, এটা কিন্তু এবার প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট কম্পাউন্ড। আর বাকি এইগুলো সবার হচ্ছে প্রিডমিনেন্টলি, এরা সবাই প্রিডমিনেন্টলি আয়োনিক, প্রিডমিনেন্টলি আয়োনিক। তাহলে থার্মাল স্টেবিলিটি ভ্যারিজ উইথ ল্যাটিস এনার্জি। আর প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট যে তার থার্মাল স্টেবিলিটি বেশি হবে, আমরা এর আগেই বলে দিয়েছিলাম। তাহলে সব থেকে বেশি হচ্ছে এটা। আর যারা এরকম প্রিডমিনেন্টলি আয়োনিক তাদের তো যত নিচে নামবো তত ল্যাটিস এনার্জি কমবে, সুতরাং থার্মাল স্টেবিলিটি কমবে। তাহলে এই অর্ডারেই পুরো ব্যাপারটা যাবে, ঠিক আছে। পরবর্তী বেরিলিয়াম ক্লোরাইড, কিন্তু বেরিলিয়ামের সমস্ত কম্পাউন্ডই প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট হয়। ইনফ্যাক্ট এখানে বেরিলিয়াম ক্লোরাইড আর ম্যাগনেসিয়াম ক্লোরাইড এই দুটো হচ্ছে প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট, আর এই কম্পাউন্ডগুলো হচ্ছে প্রিডমিনেন্টলি আয়োনিক, ঠিক আছে। তো এদের সব থেকে বেশি। আর এখানে একই লজিক, যত নিচে নামবো তত ল্যাটিস এনার্জি কমবে, সুতরাং থার্মাল স্টেবিলিটি কমবে। বেরিলিয়াম ফ্লোরাইড, আবারও বেরিলিয়ামের বললাম যে কোনো কম্পাউন্ড হবে প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট, আর বাদ বাকি এরা সবাই হচ্ছে এখানে প্রিডমিনেন্টলি এরা আয়োনিক, সুতরাং থার্মাল স্টেবিলিটি ভ্যারিজ উইথ ল্যাটিস এনার্জি আবারও। তাহলে একই অর্ডার উইদাউট এনি এক্সেপশন, এখানে কোনো এক্সেপশন নেই। এখানে দেখো লিথিয়াম ক্লোরাইড আর বেরিলিয়াম ক্লোরাইড, আমরা জানি যে বেরিলিয়াম +2 এর পোলারাইজিং পাওয়ার সব থেকে বেশি, মানে দুজনেই তো প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট। এখানে আমি লিখে দিতাম ব্র্যাকেটে যে বোথ হচ্ছে প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট, কিন্তু এর কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি। তাহলে কোভ্যালেন্ট ক্যারেক্টার বেশি মানে আমরা এখানে কি করব? যারা প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট হয় তাদের ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে ল্যাটিস এনার্জি দিয়ে কম্পেয়ার করব। কিন্তু ল্যাটিস এনার্জি কার বেশি? যেহেতু এর চার্জ বেশি, চার্জ ফ্যাক্টর অবশ্যই সাইজ ফ্যাক্টরকে ডমিনেট করবে। Li+ এর তুলনায় Be2+ এর সাইজ কম, কিন্তু চার্জটা ডাবল, তাই চার্জ ফ্যাক্টর ডমিনেট করবে। এর ল্যাটিস এনার্জি বেশি, ন্যাচারালি থার্মাল স্টেবিলিটি বেশি। তাহলে এখানে কিন্তু দেখো আমরা কি করলাম, আমি এখানে একটু অন্য কালিতে মেনশন করছি। এখানে আমরা করলাম যে থার্মাল স্টেবিলিটি ভ্যারিজ উইথ ল্যাটিস এনার্জি, ঠিক আছে। প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট, কিন্তু এদেরকে ভাঙলে তো আয়নই পাওয়া যাবে, ঠিক আছে। মিথেন অ্যামোনিয়ার মতন তো নয় যে এদেরকে ভাঙলে অ্যাটম পাওয়া যাবে। যদি সেটা হতো তাহলে আমরা এদেরকে বন্ড ডিসোসিয়েশন এনার্জি দিয়ে তাদের থার্মাল স্টেবিলিটি কম্পেয়ার করতাম, ঠিক আছে। পরেরটা দেখো আবারও এই তিনজনই হচ্ছে প্রিডমিনেন্টলি আয়োনিক, তাই তো। এরা সবাই হচ্ছে প্রিডমিনেন্টলি আয়োনিক, সুতরাং এখানে আমি আবারও ল্যাটিস এনার্জি কম্পেয়ার করবো। এবার চার্জ দেখবো, দেখো এর চার্জ সব থেকে বেশি, এর +2 এর +1, চার্জ ফ্যাক্টর অবশ্যই ডমিনেট করবে। চার্জ বাড়লে ল্যাটিস এনার্জি বাড়বে, সুতরাং থার্মাল স্টেবিলিটি বাড়বে, ঠিক আছে। তারপরে আবারও দেখো লিথিয়ামের অক্সাইড, এই সবাই হচ্ছে এরা মোটামুটি প্রিডমিনেন্টলি আয়োনিক, তার মানে এদেরও থার্মাল স্টেবিলিটি ভ্যারিজ উইথ ল্যাটিস এনার্জি। আর যখনই ল্যাটিস এনার্জির সঙ্গে ভ্যারি করবে তখনই আমরা জানি যে টপ টু বটম গেলে ল্যাটিস এনার্জি কমে যায়, সুতরাং সব থেকে বেশি Li2O, এই হচ্ছে অর্ডার। FeCl2 আর FeCl3, ফেরাস ক্লোরাইড আর ফেরিক ক্লোরাইড, এরা দুজনেই হচ্ছে বোথ হচ্ছে প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট। প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট তো হবেই, কারণ এরা ডি ব্লকের ক্যাটায়ন। আমরা এর আগে পড়েছিলাম যে ডি ব্লক এবং পি ব্লকের যদি কোনো ক্যাটায়ন হয় তাহলে তারা হচ্ছে হাই ফাই ক্যাটায়ন, তাদের ফাই মানে পোলারাইজিং পাওয়ার অনেক বেশি, তাই এরা অবশ্যই প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট। কিন্তু আয়ন তৈরি করে Fe2+, Cl-,
আয়ন যদি তৈরি করে তাহলে অবশ্যই আমরা ল্যাটিস এনার্জি দিয়ে কম্পেয়ার করব। ল্যাটিস এনার্জি অবশ্যই কার বেশি হবে? এর বেশি হবে, কারণ Fe3+, এর 2+, তাহলে 3+এর চার্জ অনেক বেশি, তাই ল্যাটিস এনার্জি বেশি, তাই থার্মাল স্টেবিলিটি বেশি। ঠিক আছে, কপি করে নাও। দেখো আরও কয়েকটা এক্সাম্পল, NaCl, MgCl2, AlCl3। এবার দেখো যত আমি Na+ থেকে Mg2+ এর দিকে যাচ্ছি, 3+ এর দিকে যাচ্ছি, তত কি হচ্ছে? চার্জ বাড়ছে। চার্জ বাড়লে ল্যাটিস এনার্জি বাড়বে। এরা সবাই যদিও হ্যাঁ, এটা হচ্ছে প্রিডমিনেন্টলি আয়নিক, আর এই দুজন হচ্ছে প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট। ঠিক আছে, তো প্রিডমিনেন্টলি কোভ্যালেন্টদের এমনি বেশি হবে, যেহেতু ওদের চার্জ অনেক বেশি। তাহলে চার্জ যার বেশি সে তত বেশি হচ্ছে ল্যাটিস এনার্জি তত বেশি হবে, ফলে থার্মাল স্টেবিলিটি বেশি হবে। আর এর সব থেকে কম হবে, যেহেতু চার্জ সব থেকে কম। এখানে চার্জ ফ্যাক্টর ডমিনেট করছে, যদিও সাইজ Na+ এর থেকে বেশি না, কম। সাইজ ফ্যাক্টরও ডমিনেট করছে Al3+, এর সব থেকে কম সাইজ এবং সব থেকে বেশি চার্জ, ফলে ল্যাটিস এনার্জি ওর সব থেকেই বেশি। ন্যাচারালি ওর কী বলবো, থার্মাল স্টেবিলিটিও বেশি। ঠিক আছে, তারপরে আবারও দেখো Pn+1, Ca+2, Scandium+3। সুতরাং আবারও চার্জ ফ্যাক্টর বেশি হচ্ছে, ফলে ওই ল্যাটিস এনার্জি বাড়ছে এবং থার্মাল স্টেবিলিটি বাড়ছে। এবার এখানে সবাই অক্সাইড আছে, সবাই +2, -2, বেরিলিয়াম +2, অক্সিজেন -2, ম্যাগনেসিয়াম +2, সবাই +2, -2। তাহলে কি হচ্ছে? আচ্ছা, বেরিলিয়াম হচ্ছে প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট, বাকি সবাই হচ্ছে প্রিডমিনেন্টলি আয়নিক। এবার প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট সব থেকে বেশি হবে। অন্য রিজনও হচ্ছে এটাও যে যেহেতু ওর যত নিচে নামছি আমরা, বেরিলিয়াম থেকে, ম্যাগনেসিয়াম থেকে, ক্যালসিয়াম, তত সাইজ বাড়ছে। যত নিচে যাচ্ছি সাইজ বাড়লে ল্যাটিস এনার্জি কমবে, থার্মাল স্টেবিলিটি কমবে। তো সেই অর্ডারে এটার হবে প্লাস, ও প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট বলে ওর ভ্যালুটা বেশি হয়ে যাচ্ছে। আচ্ছা, আবারও দেখো লিথিয়াম Li+, বেরিলিয়াম 2+, অ্যালুমিনিয়াম 3+, ন্যাচারালি থার্মাল স্টেবিলিটি ভ্যারিজ উইথ ল্যাটিস এনার্জি। তো সবারই হচ্ছে এই অর্ডারে যাবে। একই এখানেও তাই, সোডিয়াম হচ্ছে প্লাস, ম্যাগনেসিয়াম +2, অ্যালুমিনিয়াম +3, Si +4। সো দিস ইজ দ্য অর্ডার অফ থার্মাল স্টেবিলিটি। ঠিক আছে, কপি করো। দেখো নেক্সট এক্সাম্পল 23 নাম্বার, সেখানটায় আমি একটা উপরে হেডিং করেছি যে থার্মাল স্টেবিলিটি কম্প্যারিজন কম্পাউন্ডস উইথ পলিঅ্যাটমিক অ্যানায়ন। পলিঅ্যাটমিক অ্যানায়ন এবার এদের রয়েছে কার্বনেট অ্যানায়ন, সালফেট, সালফাইড, এসব হচ্ছে পলিঅ্যাটমিক। এতক্ষণ যা যা এক্সাম্পল আমরা করেছিলাম সেগুলো সবই হচ্ছে মনোঅ্যাটমিক ছিল। এবার পলিঅ্যাটমিকদের ক্ষেত্রে কী হয় আমি একটুখানি লিখি। ধরো কার্বনেট, তো কার্বনেটের এরকম স্ট্রাকচার হয় CO3 2-, তো এই একটা আর এই একটা। এবার এখানে ধরো মেটাল আছে, মেটাল ক্যাটায়ন আছে। এবার আমরা একটু আগে বলছিলাম যে মেটাল ক্যাটায়নের যে পোলারাইজিং পাওয়ার, সেই পোলারাইজিং পাওয়ারটাই থার্মাল স্টেবিলিটিকে ডিসাইড করবে। থার্মাল স্টেবিলিটি ভ্যারিজ উইথ 1 পোলারাইজিং পাওয়ার। এবার এটা কেন বলছিলাম, তার কারণ হচ্ছে দেখো যখনই তোমার পলিঅ্যাটমিক অ্যানায়ন থাকবে, তখন পলিঅ্যাটমিক অ্যানায়নদের ক্ষেত্রে এমনিতেই আমরা আগে জেনেছিলাম যে পোলারাইজিবিলিটি এদের ভীষণ কম হয়, পোলারাইজিবিলিটি অত্যন্ত কম। প্রথম কথা হচ্ছে যেহেতু পোলারাইজিবিলিটি কম, তাই এদের ইলেকট্রন ক্লাউড অলমোস্ট ডিস্টর্টেড হয় না বললেই চলে। এখন যত সামান্য পরিমাণ যতটুকু ডিস্টর্টেড হবে, সেটা হবে কার জন্য? কেবলমাত্রই ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ারের জন্য। যত ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার বাড়বে, তত আমরা বলবো যে এক্সটেন্ট অফ পোলারাইজেশন বাড়ছে। আমরা এটা বলবো না যে অ্যানায়নের পোলারাইজিবিলিটি বাড়ছে। অ্যানায়নের পোলারাইজিবিলিটি খুবই কম, যেহেতু এরা পলিঅ্যাটমিক বা পলিনিউক্লিয়েটেড। তাহলে যত বেশি পরিমাণ পোলারাইজিং পাওয়ার হবে ক্যাটায়নের, তত বেশি পোলারাইজেশন হবে। পোলারাইজেশন হবে মানে নর্মালি কি হয়, পোলারাইজেশন হলে ইলেকট্রন ক্লাউডটা ক্যাটায়নের দিকে চলে যায়। তো পোলারাইজেশন মানে ওই রকমই কিছু একটা ইকুইভ্যালেন্ট আমরা ধরে নেব, যেখানে আমরা বলবো যে অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড ডেনসিটি কী হবে? কমে যাবে যত বেশি পোলারাইজেশন হবে। এবার অ্যানায়নের ইলেকট্রন ক্লাউড ডেনসিটি যত কমে যাবে, তত অ্যানায়নটার যে বন্ডগুলো আছে, ইলেকট্রন ক্লাউড মানে কোন ইলেকট্রন? ইলেকট্রন মানে তো এই বন্ড পেয়ার, বন্ডের যে ইলেকট্রনগুলো সেইগুলোকে তো বোঝাচ্ছে। তাহলে ইলেকট্রন ক্লাউডের ডেনসিটি কমে যাচ্ছে মানে বন্ডের স্ট্রেংথ কমে যাচ্ছে উইদিন দ্য অ্যানায়ন। তাহলে বন্ডের স্ট্রেংথ যদি কমে যায়, তাহলে বন্ড ব্রেক করবে, আর বন্ড ব্রেক করবে মানেই থার্মাল ডিকম্পোজিশন হয়ে গেল, থার্মাল স্টেবিলিটি তখন আর রইল না। তাহলে কোনো একটা পলিঅ্যাটমিক অ্যানায়ন যুক্ত একটা আয়নিক কম্পাউন্ড, তার থার্মাল ডিকম্পোজিশন মানে হচ্ছে তার অ্যানায়নটার মধ্যেকার কোনো একটা বন্ড ব্রেক করা। কখনো কখনো সেটা হয়, আবার কখনো কখনো
সেটা হয়ও না। মানে আমরা এরকমভাবে লিখবো, অ্যানায়নটার মধ্যেকার বন্ড ব্রেক করা বললে একটু কি বলবো, একটু সিম্পলিফাইড হয়ে যাবে। আমরা এরকম লিখব যে পোলারাইজিং পাওয়ার, না শুরুতে আমরা এটা লিখি, ফার্স্টে আমরা এটা লিখি যে পোলারাইজিবিলিটি অফ পলিঅ্যাটমিক অ্যানায়ন ইজ ভেরি লো। তাই জন্য কি হয়, পোলারাইজেশন, I mean extent of polarization এটা ডিপেন্ড করে কেবলই পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়নের উপরে। ঠিক আছে, পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন বাড়লে এক্সটেন্ট অফ পোলারাইজেশন বাড়বে। এক্সটেন্ট অফ পোলারাইজেশন ইনক্রিজ ইফ পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন ইনক্রিজ করে। এবার এইটা যদি হয় সেক্ষেত্রে কি হবে দেখো, যদি এক্সটেন্ট অফ পোলারাইজেশন বেড়ে যায়, এক্সটেন্ট অফ পোলারাইজেশন যদি বেড়ে যায় সেক্ষেত্রে আমরা বলবো যে ইলেকট্রন ক্লাউড ডেনসিটি উইদিন অ্যানায়ন, ইলেকট্রন ক্লাউড ডেনসিটি উইদিন অ্যানায়ন কমে যাবে। ইলেকট্রন ক্লাউড ডেনসিটি যদি কমে যায় তাহলে আমরা বলবো যে অ্যানায়নের এই ভেতরকার যে বন্ডগুলো সেগুলো উইক হয়ে গেল। তাহলে এবার যদি অ্যানায়নের মধ্যে অনেকগুলো বন্ড থাকে, অ্যানায়নের মধ্যে অনেকগুলো বন্ড থাকতে পারে, মানে তাদের মধ্যেকার যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটার কথা আমরা বলছি, অ্যাজ ওয়েল অ্যাজ আমরা ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যেকার যে ফোর্স অফ অ্যাট্রাকশন সেটার কথাও বলবো। মানে আমরা বলতে চাইছি যে যখনই ইলেকট্রন ক্লাউড ডেনসিটি কমে যাচ্ছে তখন যে জায়গাটুকুর ইলেকট্রন ক্লাউড ডেনসিটি সব থেকে কম সেই জায়গাটা সব থেকে আমরা বলতে পারি উইকেস্ট। তাহলে সেই পোর্শন থেকে ব্রেক করবে, মানে থার্মাল ডিকম্পোজিশনটা হবে। তাহলে আমরা বলবো যে ইলেকট্রন ক্লাউড ডেনসিটি যদি কমে যায় উইদিন অ্যানায়ন তাহলে উইকেস্ট পোর্শন মানে উইকেস্ট বন্ড বলতে পারি, উইকেস্ট বন্ড ইন দ্য মলিকিউল ব্রেকস, উইকেস্ট পোর্শনটা ব্রেক করে যাবে, তার মানে থার্মাল স্টেবিলিটি কমে যাবে। থার্মাল ডিকম্পোজিশন হয়ে গেল মানে থার্মাল স্টেবিলিটি শেষ হয়ে গেল। তাহলে পুরো ব্যাপারটা কি দাঁড়ালো যে যখনই পলিঅ্যাটমিক অ্যানায়ন আমরা নিচ্ছি ওদের পোলারাইজিবিলিটি এতই কম যে পোলারাইজেশনটা শুধুমাত্রই ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ারের উপরে ডিপেন্ড করে। যত বেশি পোলারাইজিং পাওয়ার হয় ক্যাটায়নের তত পোলারাইজেশন ঘটে। এবার এখানে পোলারাইজেশন মানে হচ্ছে ইলেকট্রন ক্লাউড ডেনসিটি উইদিন দ্য অ্যানায়ন সেটা কমে যায়। ইলেকট্রন ক্লাউড ডেনসিটি যদি কমে যায় তাহলে যে অংশের ইলেকট্রন ক্লাউড ডেনসিটি সব থেকে বেশি পরিমাণে কমে যাবে সেই পোর্শনটা, সেই উইকেস্ট পোর্শন থেকে থার্মাল ডিকম্পোজিশনটা হবে। ঠিক আছে, থার্মাল ডিকম্পোজিশন হবে এটা বারবার এখানে উল্লেখ করছি কারণ থার্মাল স্টেবিলিটি আমরা তো চেক করি তখনই যখন আমরা কাউকে থার্মালি তাকে ডিকম্পোজ করতে চাই। ডিকম্পোজ করতে গিয়ে আমরা কম্পেয়ারটা করতে পারি প্র্যাকটিক্যালি যে কে কত বেশি থার্মালি স্টেবল। আমি যে এক্সাম্পলটা উপরে লিখেছি তার মধ্যে এই জন্যই আমি এটা এক্সপ্লেন করার জন্য এই এক্সাম্পলটাই লিখেছি যে লিথিয়াম কার্বনেট, আমরা জানি যে লিথিয়াম প্লাসের বেশ ভালো রকম পোলারাইজিং পাওয়ার আছে। সেই পোলারাইজিং পাওয়ারের জন্য এখানে পোলারাইজেশন ঘটবে, তারপরে ইলেকট্রন ক্লাউড ডেনসিটি কমবে, তারপরে বন্ড ব্রেক করবে এবং থার্মাল ডিকম্পোজিশন হবে, যেটা বাস্তবে হয়। এবং বাস্তবে সেটা কেমনভাবে হয় আমরা এরকম লিখি যে এখানে তুমি যদি হিট দাও, ডেল্টা মানে হিট, তাহলে থার্মাল ডিকম্পোজিশন হয়, Li2O এবং CO2 গ্যাস তৈরি হয়। ঠিক আছে, যে কোনো একটা বন্ড এখান থেকে ভেঙে যায়, তাহলে এর সঙ্গে ও যুক্ত হয়ে যায়। সাপোজ এটা Li+, তাহলে Li+এর সঙ্গে অক্সাইড মাইনাস যুক্ত হয়ে যায়, Li2O তৈরি হয়, আর কার্বন ডাইঅক্সাইড এই পোর্শনটা CO2 পোর্শনটা আলাদা হয়ে যায়। ঠিক আছে, এইবার আমরা মনে করে দেখো আগের দিন আমরা যে ক্যাটাগরাইজেশন করেছিলাম 4 ধরনের ক্যাটায়ন হয়, মানে কারা প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট, কারা কোভ্যালেন্ট নয়, এইগুলো করতে গিয়ে সেখানে যে 4 ধরনের রাদার 3 ধরনের আমরা ক্যাটায়নের আলোচনা করেছিলাম। একটা হচ্ছে P&D ব্লক, আর মাঝখানে ছিল যারা ওই গন্ডগোলের যারা বেরিলিয়াম, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম, লিথিয়াম 4 জন, আর তারপরে ছিল বাদবাকি S ব্লক অ্যান্ড P ব্লক। এবার বাদবাকি S ব্লক অ্যান্ড P ব্লকের মধ্যে সব থেকে কম লিস্ট যারা ছিল পোলারাইজিং পাওয়ার যাদের, তারা হচ্ছে সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তা সেইগুলোই দেখো এখানে লেখা আছে।
সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। এদের পোলারাইজিং পাওয়ার এতটাই কম, এক তো কার্বনেট পলিঅ্যাটমিক, তাই জন্য ওর পোলারাইজেবিলিটি খুবই কম। সোডিয়াম পটাশিয়াম যখন এখানে রয়েছে ক্যাটায়ন হিসাবে, এদের পোলারাইজিং পাওয়ারও এতই কম যে এই সব ঘটনাগুলো আর ঘটাতেই পারে না, মানে এক্সটেন্ট অফ পোলারাইজেশনও কম হয়, ইলেকট্রন ক্লাউড ডেন্সিটি কমে যায় না বললেই চলে, কারণ পোলারাইজেশনটাই তো খুব ভালো এরা করতে পারছে না। পোলারাইজিং পাওয়ার খুবই কম যখন ক্যাটায়নটা সোডিয়াম বা পটাশিয়াম বা রুবিডিয়াম, সিজিয়াম এরা। তখন বাস্তবে এটা হয় যে ইলেকট্রন ক্লাউড ডেন্সিটিকে অলমোস্ট ডিস্টর্ট করতেই পারে না, এবং এরা ফাইনালি আমরা দেখি যেটা, যে থার্মালি এরা ডিকম্পোজ হয় না। মানে তুমি যতই হিট করো না কেন, ও কিন্তু এরকম হিটে ভেঙে গিয়ে কোনো অন্য কম্পাউন্ড তৈরি করবে না, কেবলমাত্রই ওদের মেল্টিং হবে, কেবলমাত্রই ওরা গলে গিয়ে তরলে পরিণত হয়ে যাবে, ব্যাস, দ্যাটস এনাফ। এর বেশি আর কিছু হয় না, কারণ পোলারাইজেবিলিটি অনেক কম পলিঅ্যাটমিক অ্যানায়নের, আর পোলারাইজিং পাওয়ার এদের ভীষণই কম মানের। সেই কারণে এটা খুব একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন পরীক্ষা, আমাদের এস ব্লকে এটা খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, যে এই দুজনের থার্মাল ডিকম্পোজিশনের কম্পেয়ার করো। তখন আমরা বলতে হবে যে থার্মাল ডিকম্পোজ হয়ে এইগুলো তৈরি করে, আর Na2CO3 থার্মাল ডিকম্পোজিশন হয় না, ঠিক আছে। আর যত আমরা ওই দিকে যাবো তত তো আরোই হবে না, ঠিক আছে। অর্থাৎ আমরা যদি থার্মাল স্টেবিলিটি এখন কম্পেয়ার করি, তাহলে আমরা বলবো সবথেকে বেশি স্টেবলকে সিজিয়াম কার্বনেট, ঠিক আছে। তাহলে আমি এইটা অ্যাকচুয়ালি মুছে দিচ্ছি, এইটা মুছে দিয়ে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে এখানে যদি Li2CO3 থাকে, তাহলে সবথেকে বেশি থার্মাল স্টেবিলিটি সিজিয়াম কার্বনেট, আর এই হচ্ছে অর্ডার, ঠিক আছে। ইনফ্যাক্ট এইগুলো আমি এখানে মেনশন করব যে these compounds do not get decomposed upon হিটিং করলে এরা ডিকম্পোজ হবে না, ঠিক আছে। দে only melt to become লিকুইড, তারা খালি মেল্ট করে এবং লিকুইডে কনভার্ট হয়, কোনো ডিকম্পোজিশন এদের হয় না, ঠিক আছে। কপি করো, পরবর্তী এক্সাম্পলস বলছি। দেখো আরও কিছু সিমিলার এক্সাম্পলস। আমাদের কী করতে হবে এখন, শুধুই যে পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন সেটা দেখতে হবে। কেন? কারণ এখানে যে কটা এক্সাম্পল আছে সবেতেই এখানে হচ্ছে পলিঅ্যাটমিক অ্যানায়ন আছে যাদের পোলারাইজেবিলিটি কম। তাহলে পোলারাইজিং পাওয়ার আমরা জানি উপর থেকে নিচে নামলে ক্রমশ একটা গ্রুপে কি হয়, কমে যায়, কারণ সাইজ বাড়ছে তাই। আর পোলারাইজিং পাওয়ার আমরা জানি ভ্যারিজ উইথ চার্জ বাই সাইজ অফ ক্যাটায়ন। তাহলে যত নিচে নামবো তত পোলারাইজিং পাওয়ার কমবে, পোলারাইজিং পাওয়ার কমলে থার্মাল স্টেবিলিটি বাড়বে। তাহলে সবথেকে বেশি থার্মাল স্টেবিলিটি হবে যত আমরা নিচের দিকে যাব, ঠিক আছে। এই এক্সাম্পলটা কিন্তু সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম নিচের দিকে যাচ্ছি না, আমরা পাশাপাশি যাচ্ছি। তাহলে যত ডান দিকে যাচ্ছি, তাহলে অ্যালুমিনিয়ামে দেখো চার্জ সবথেকে বেশি, চার্জ বাড়লে আবার পোলারাইজিং পাওয়ার বাড়ে, চার্জ ফ্যাক্টর ডমিনেট করে, তাই পোলারাইজিং পাওয়ার বেশি হলে ওর থার্মাল স্টেবিলিটি সবথেকে কম। তাহলে এই হচ্ছে অর্ডার, ঠিক আছে। আবারও লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, যত নিচে নামছি তত সাইজ বাড়ছে, পোলারাইজিং পাওয়ার কমছে, পোলারাইজিং পাওয়ার কমলে থার্মাল স্টেবিলিটি বাড়ছে। তাহলে থার্মাল স্টেবিলিটি সবথেকে বাড়বে, বেশি হবে সিজিয়াম। এটা এই পার্টিকুলার কম্পাউন্ডের নাম কি বলো তো? দেখো Li2, এখন Li প্লাস হয়, তাহলে দুটো Li মানে 2+, তাহলে অক্সিজেনের মাথায় 2-, তার মানে এখানে যে অ্যানায়নটা আছে সেই অ্যানায়নটা হচ্ছে O2, তার মাথায় 2-, ঠিক আছে। তো O2 2-, এই অ্যানায়নটার নাম হচ্ছে পারক্সাইড, ঠিক আছে। এগুলো সব হচ্ছে লিথিয়াম পারক্সাইড, সোডিয়াম পারক্সাইড, পটাশিয়াম পারক্সাইড, এইসব। এদের মধ্যে ইন্টারেস্টিংলি এই লিথিয়াম পারক্সাইড এই কম্পাউন্ডটা আসলে মার্কেটে পাওয়া যায় না, এক্সিস্ট করে না, ঠিক আছে। আমরা এখানে লিখব যে ডাজ নট এক্সিস্ট, একে পাওয়া যায় না। কেন পাওয়া যায় না? কারণ Li+-এর যেহেতু পোলারাইজিং পাওয়ার অনেক বেশি, ও কি করে এই পার্টিকুলার কম্পাউন্ডটাকে পোলারাইজ করে এটাকে থার্মালি ডিসোসিয়েট করে, থার্মালি ডিকম্পোজ করে দেয়, করে অন্য কম্পাউন্ডে কনভার্ট করে দেয়, তাই এর আর এক্সিস্টেন্স আর থাকে না। একই রকমভাবে দেখো আমরা এটা বলতে পারি যে
পোলারাইজিং পাওয়ার Na+-এর কম, সবথেকে কম, K+-এর আরও কম। আমরা দেখছিলাম যে কার্বনেটের ক্ষেত্রে যেহেতু ওদের পোলারাইজিং পাওয়ার এতই কম যে ওদেরকে থার্মালি ডিকম্পোজই করা যাচ্ছে না, ওরা এতটাই থার্মালি স্টেবল। তাহলে আমরা এখান থেকে একটা কনক্লুশনে এরকমও আসতে পারি যে যত থার্মালি স্টেবল হবে পলিঅ্যাটমিক অ্যানায়নওয়ালা কম্পাউন্ডগুলো, দেখবো তারাই থার্মালি বেশি স্টেবল হবে যাদের পোলারাইজিং পাওয়ার কম। উল্টো করে বললে এরকম বলতে পারি যে পলিঅ্যাটমিক অ্যানায়ন আছে এই রকম কম্পাউন্ডগুলোর মধ্যে ক্যাটায়নের পোলারাইজিং পাওয়ার যত বাড়বে তার থার্মাল স্টেবিলিটি তত কমবে। এবার যেহেতু Li+-এর পোলারাইজিং পাওয়ার বেশি, তাই থার্মাল স্টেবিলিটি কমতে কমতে এমনই হয়েছে যে মলিকিউল আর এক্সিস্ট করছে না, থার্মাল কোনো স্টেবিলিটিই নেই, ঠিক আছে, তাই জন্য মলিকিউলটা এক্সিস্ট করছে না। তাহলে এবার ভাবো আমরা যে ওই যে একটু আগে বলছিলাম যে যখন আমরা পোলারাইজিং পাওয়ারের বেসিসে আমরা ভাগ করলাম ক্যাটায়নগুলোকে, তাদের মধ্যে মাঝখানে ছিল এইগুলো Li, অ্যালুমিনিয়াম, ম্যাগনেসিয়াম আর লিথিয়াম। তাহলে দেখো লিথিয়াম প্লাসের থেকে বেশি পোলারাইজিং পাওয়ার যাদের, যদি লিথিয়ামের পারক্সাইড এক্সিস্ট না করে তাহলে বেরিলিয়াম পারক্সাইড, ম্যাগনেসিয়াম পারক্সাইডও এক্সিস্ট করবে না, ঠিক আছে। তাহলে আমরা বলবো যে এরাও অ্যাকচুয়ালি ডাজ নট এক্সিস্ট। আর যারা এক্সিস্ট করে তাদের মধ্যে তো এই হচ্ছে অর্ডার, কেন যত নিচে নামছি আমি তত সাইজ বাড়ছে, পোলারাইজিং পাওয়ার কমছে, পোলারাইজিং পাওয়ার কমলে থার্মাল স্টেবিলিটি বাড়বে, ঠিক আছে। এগুলো হচ্ছে I3। দেখো Li যদি প্লাস হয় তাহলে I3-র মাথায় মাইনাস, I3 তার মাথায় যদি মাইনাস চার্জ হয়, এই পার্টিকুলার অ্যানায়নটার নাম হচ্ছে অ্যাজাইড, ঠিক আছে, অ্যাজাইড আয়ন, লিথিয়াম অ্যাজাইড, সোডিয়াম অ্যাজাইড। আবারও যত নিচে নামবো তত থার্মাল স্টেবিলিটি বাড়বে, কারণ পোলারাইজিং পাওয়ার অফ দ্য ক্যাটায়ন কমে যাচ্ছে, ঠিক আছে। তাহলে প্রত্যেকটা কেসে আমরা দেখলাম যে থার্মাল স্টেবিলিটি ভ্যারিজ উইথ 1 বাই পোলারাইজিং পাওয়ার অফ ক্যাটায়ন। তার মধ্যে কিছু কম্পাউন্ড যারা এক্সিস্ট করছে না, ঠিক আছে, যেমন গ্রুপ 1-এর লিথিয়ামের পারক্সাইড আর গ্রুপ 2-তে বেরিলিয়াম এবং ম্যাগনেসিয়ামের পারক্সাইড। আচ্ছা, প্রথম কথা হচ্ছে দেখো এই যে তিনটে কম্পাউন্ড যারা এক্সিস্ট করে না বলে আমরা বলছি, যদি ওরা এক্সিস্ট করতো তাহলে কি হতো, তাহলে ওদের স্টেবিলিটির অর্ডার কী হতো। ধরা যাক এই তিনজনই থার্মালি স্টেবল, ধরা যাক, বাস্তবে হয় না, যদি হতো তাহলে এদের স্টেবিলিটির অর্ডার কী হতো। তাহলে স্টেবিলিটির অর্ডার যার পোলারাইজিং পাওয়ার কম সবথেকে বেশি স্টেবল। তাহলে এবার এই তিনজনের মধ্যে দেখো এই যে অর্ডার এখানে লেখা হয় সবথেকে কম কার, লিথিয়াম, তারপর ম্যাগনেসিয়াম, তারপরে বেরিলিয়াম। তাহলে লিথিয়াম, ম্যাগনেসিয়াম, দেন বেরিলিয়াম। তাহলে আমরা এখানে একটা স্টার দিয়ে এরকমও লিখে রাখি যে লিথিয়াম Li2O2 লিথিয়াম পারক্সাইড, ওর স্টেবিলিটি সবথেকে বেশি, তারপরে হচ্ছে ম্যাগনেসিয়াম পারক্সাইড, আর তারপরে হচ্ছে বেরিলিয়াম পারক্সাইড। এই হচ্ছে থার্মাল স্টেবিলিটির অর্ডার। তারপরে এখানে কি লিখবো, মেনশন করব ইফ দে এক্সিস্টেড, যদি তারা এক্সিস্ট করে তাহলে এই হবে অর্ডার, কিন্তু তারা এক্সিস্ট করে না বাস্তবে, ঠিক আছে। আচ্ছা, আর একটা এক্সাম্পল আমি বলবো এখানে, আমি যেমন পারক্সাইডের কথা বললাম তেমনি সুপার অক্সাইড কম্পাউন্ডগুলোর কথা বলতে হবে। একটু এখানটা মুছে নিই। সুপার অক্সাইড যদি বলি, দেখো এমনিতে অক্সাইড মানে O2 মাইনাস, O2 মাইনাস মানে হচ্ছে অক্সাইড। আমি এক্ষুনি বললাম যে O2 মাইনাস মানে হচ্ছে পারক্সাইড, তেমনি O2 তার মাথায় মাইনাস, এরকম যদি অ্যানায়ন হয় তাহলে সেগুলো হচ্ছে সুপার অক্সাইড। এবার যেহেতু এই যে O2 এটা হচ্ছে কিন্তু মোনো অ্যাটমিক, O2 মাইনাস মানে অক্সাইড, এটা হচ্ছে মোনো অ্যাটমিক অ্যানায়ন, কিন্তু এই দুটো হচ্ছে পলি অ্যাটমিক, ঠিক আছে, দুখানা করে অ্যাটম রয়েছে, তাই জন্য এদেরকে এই পলি অ্যাটমিকের মধ্যে ফেলেছি। তাহলে দেখো লিথিয়াম যদি আমি সুপার অক্সাইড লিখতে চাই, সুপার অক্সাইড মানে Li2 মানে সুপার অক্সাইডে মানে O2-র মাথায় একটা মাইনাস, তো O2-র মাথায় একটা মাইনাস আর Li-এর মাথায় একটা প্লাস, তাহলে এটা নিউট্রাল হয়ে গেল। সুতরাং এটা হচ্ছে লিথিয়াম সুপার অক্সাইডের, এটা হচ্ছে সংকেত, ঠিক আছে। একই রকমভাবে তাহলে সোডিয়ামের এটা সুপার অক্সাইড, পটাশিয়ামের এটা সুপার অক্সাইড, রুবিডিয়ামের এটা, আর সিজিয়ামের। এবার এইখানে অ্যাকচুয়ালি এটা আমাদের 29, এক্সাম্পল নাম্বার 29। এবার লিথিয়ামের এবং সোডিয়ামের যে সুপার অক্সাইডস তারা আবার বাস্তবে এক্সিস্ট করে না, ঠিক আছে। এই দুটো হচ্ছে ডু নট এক্সিস্ট।
ঠিক আছে। বাকি যারা এক্সিস্ট করলো তাদের মধ্যে আবারও এই হচ্ছে অর্ডার। কেন এটা অর্ডার? কারণ যত নিচে নামছি তত সাইজ বাড়ছে, পোলারাইজিং পাওয়ার কমছে, থার্মাল স্টেবিলিটি বাড়ছে। ঠিক আছে, তাহলে ভাবো, তাহলে এবার একটা জিনিস ভাবো, গ্রুপ 1-এর যেমন আমি সুপার অক্সাইড লিখলাম, গ্রুপ 2 কম্পাউন্ড তাদের সুপার অক্সাইড কী হবে? বেরিলিয়াম O2, দেখো O2 মাইনাস, এখন বেরিলিয়ামের তো 2+, তাহলে আমার টোটাল অ্যানায়নে 2- দরকার নিউট্রালাইজ করতে গেলে। তাহলে 2- যদি করতে হয় তাহলে O2- কটা লাগবে? দুটো লাগবে। সুতরাং বেরিলিয়ামের সুপার অক্সাইডের এইটা হয়ে যাবে সংকেত BeO2 হোল টুয়াইস, B2+ আর O2- দুখানা, তাহলে 2- হয়ে গেল। একই রকমভাবে ম্যাগনেশিয়াম, তাহলে MgO2 হোল টুয়াইস, এই হচ্ছে ম্যাগনেশিয়ামের সুপার অক্সাইড। কিন্তু মুশকিলটা হচ্ছে এটাই যে যেহেতু সোডিয়ামের সুপার অক্সাইডই এক্সিস্ট করে না, সোডিয়ামের সুপার অক্সাইড এক্সিস্ট করছে না, সোডিয়ামের থেকে বেশি কার? লিথিয়ামের, তাই জন্য লিথিয়ামেরও সুপার অক্সাইড এক্সিস্ট করছে না। সোডিয়ামের থেকে বেশি মানে কি? সোডিয়ামের থেকে পোলারাইজিং পাওয়ার বেশি। একটু আগে আমরা বলছিলাম পোলারাইজিং পাওয়ার যত বেশি হবে তত থার্মাল স্টেবিলিটি কমবে, মানে স্টেবিলিটি কমবে মানে ওর এক্সিস্টেন্স, মানে এক্সিস্ট করার সম্ভাবনাও কমবে। তাহলে আমি দেখতে পাচ্ছি যে সোডিয়াম সুপার অক্সাইড এক্সিস্ট করছে না, লিথিয়াম সুপার অক্সাইড এক্সিস্ট করছে না। তাহলে লিথিয়ামের থেকেও বেশি পোলারাইজিং পাওয়ার বেরিলিয়ামের, ও নিশ্চয়ই এক্সিস্ট করবে না। আবার সোডিয়ামের থেকে বেশি হচ্ছে গ্রুপ 2 এর বাকি সবার, গ্রুপ 2 এর বাকি সবকটা ক্যাটায়নেরই পোলারাইজিং পাওয়ার Na+ থেকে বেশি। তাহলে Na+ যদি এক্সিস্ট না করে তাহলে গ্রুপ 2-র কোনো সুপার অক্সাইডই এক্সিস্ট করবে না। ঠিক আছে, তাহলে আমরা লিখবো এখানে একটাই কথা যে এটসেট্রা সুপার অক্সাইডস অফ গ্রুপ 2, সুপার অক্সাইডস অফ গ্রুপ 2 ডু নট এক্সিস্ট। এরা কেউই এক্সিস্ট করে না, গ্রুপ 2 এর কোনো সুপার অক্সাইডই এক্সিস্ট করে না। সুতরাং এদের আর থার্মাল স্টেবিলিটির অর্ডার লেখা না লেখা সমান। ঠিক আছে, এই যে এটা লিখলাম যেটা, সেটা অ্যাকচুয়ালি না লিখলেই হতো, কিন্তু মানে যদি এরা এক্সিস্ট করতো তাহলে এই হতো এদের অর্ডার, কিন্তু বাস্তবে এরা এক্সিস্ট করে না। ঠিক আছে, তাহলে কপি করো। তাহলে থার্মাল স্টেবিলিটির অনেকগুলো এক্সাম্পল আমরা দেখলাম। এখন আজকের ভিডিওটা শেষ করব। শুরুতে যে কোয়েশ্চেনটা আমি বলেছিলাম যে প্রিডমিনেন্টলি আয়নিক কম্পাউন্ডের ক্ষেত্রে কিন্তু মেল্টিং পয়েন্টটা বেশি হয়, whereas থার্মাল স্টেবিলিটি প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট কম্পাউন্ডদের বেশি হয়। এটা কেন? এবার এটা কেন জানার জন্য সবার আগে আমাকে এটা জানতে হবে যে মেল্টিং ব্যাপারটা কী, মেল্টিংয়ে আসলে কী হয়, আর থার্মাল ডিকম্পোজিশনেই বা আসলে কী হয়। ঠিক আছে, তাহলে মেল্টিংয়ে যেটা হয় যেটা হচ্ছে যে কম্পাউন্ডগুলোর যে কনস্টিটিউয়েন্ট যে পার্টিকেলসগুলো, আয়ন হতে পারে, অ্যাটম হতে পারে, তাদের মধ্যেকার যে অ্যাট্রাকশন ফোর্সটাকে উইক করে দেওয়া। ফোর্স যদি উইক হয়ে পড়ে তাহলে অ্যাট্রাকশন কমে যাবে, তাহলে ওই কনস্টিটিউয়েন্ট যে পার্টিকেলস তারা পরস্পরের থেকে দূরে সরে যাবে, আর পরস্পরের থেকে দূরে সরে গেলে তখনই আমরা বলবো যে কঠিন থেকে ওটা তরলে পরিণত হলো, সলিড থেকে লিকুইড হয়ে গেল। যদি আরও দূরে দূরে তারা চলে যায়, পরস্পরের থেকে অনেক দূরে চলে যায়, তখন গ্যাসিয়াস স্টেটে তারা কনভার্ট হয়ে যাবে। সুতরাং সলিড থেকে লিকুইড বা লিকুইড থেকে গ্যাস এই স্টেটগুলোতে যাচ্ছে মানে কনস্টিটিউয়েন্ট যে পার্টিকেলস তাদের মধ্যেকার অ্যাট্রাকশান কমছে। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে মেল্টিং মানে অ্যাট্রাকশন ফোর্স বিটুইন আয়ন্স অর অ্যাটমস, এইটা ডিক্রিজ করছে। এটা ডিক্রিজ করছে মানে হচ্ছে পার্টিকেলস মানে আয়ন্স বা অ্যাটমস গোজ অ্যাওয়ে ফ্রম ইচ আদার, পার্টিকেলসগুলো পরস্পরের থেকে দূরে চলে যাচ্ছে কিন্তু সিস্টেমের মধ্যেই থাকছে, তারা একেবারে কোল্যাপস করে যাচ্ছে না। কিন্তু থার্মাল স্টেবিলিটি বা থার্মাল ডিকম্পোজিশন মানে হচ্ছে কি? থার্মাল ডিকম্পোজিশন মানে একটু আগেই বললাম যে টু ব্রেক ইচ অ্যান্ড এভরি বন্ড, প্রত্যেকটা বন্ডকে ব্রেক করে একদম ওদেরকে আলাদা আলাদা টুকরো করে দিতে হবে, যেখান থেকে তারা তৈরি হয়েছিল সেই জায়গায় তাকে ফিরিয়ে নিয়ে যেতে হবে। ঠিক আছে, তাহলে আমরা লিখব যে টু ব্রেক ইচ অ্যান্ড এভরি বন্ড, প্রত্যেকটা বন্ডকে ভাঙতে হবে, ভেঙে
অ্যাটমসগুলোকে বা আয়ন্সগুলোকে সেপারেট করতে হবে। মেল্ট যখন হয়ে গেল, যখন সলিড থেকে লিকুইড স্টেটে কেউ এলো কোনো সাবস্টেন্স, তখন কিন্তু অ্যাটমস বা আয়ন্সগুলো পরস্পর থেকে একদম সেপারেটেড হয়ে গেল না, তারা আছে কাছাকাছি, কিন্তু যতটা কাছাকাছি ছিল তার থেকে একটু দূরে দূরে এখন অবস্থান করছে। এই হচ্ছে মেল্টিং। আর থার্মাল ডিকম্পোজিশন মানে একেবারে সবাই সবার থেকে আলাদা হয়ে গেছে। এইবার দেখো, এবার এটা এক্সপ্লেন করার জন্য আমাকে দুটো জিনিস বলতে হবে। সাপোজ আমি একটা সোডিয়াম ক্লোরাইডের এক্সাম্পল নিচ্ছি, তো সেখানে Na প্লাস Cl মাইনাস Na প্লাস Cl মাইনাস এরকম রয়েছে, ঠিক আছে, যাদের মধ্যে অ্যাট্রাকশান হবে। আমরা জানি যে প্রত্যেকটা ক্যাটায়নকে ঘিরে 6টা অ্যানায়ন থাকে এবং প্রত্যেকটা অ্যানায়নকে ঘিরে 6টা ক্যাটায়ন থাকে 3 ডাইমেনশনাল ক্রিস্টাল ল্যাটিসে। এখন এই Na প্লাস বা Cl মাইনাসগুলোর মধ্যেকার যে অ্যাট্রাকশান, তার মানে অ্যাট্রাকশান মানে এরকম নয় যে খালি এই Na প্লাসটার সঙ্গে এই Cl মাইনাসটার অ্যাট্রাকশান হবে, বা এই Na প্লাসটার সঙ্গে এই Cl মাইনাসটার অ্যাট্রাকশান হবে, এরকম না। ক্যাটায়নের সঙ্গে অ্যানায়নের অ্যাট্রাকশান মানে হচ্ছে এই ক্যাটায়নের চারপাশে যত অ্যানায়ন থাকবে সবাইকেও অ্যাট্রাক্ট করবে। ইভেন যে ওর কাছে থাকবে না ও তাকেও অ্যাট্রাক্ট করবে, ও কিন্তু একেও অ্যাট্রাক্ট করতে পারে, কিন্তু তার এক্সটেন্ট অনেক কম, অ্যাট্রাকশন ফোর্সটা কম, কারণ ডিস্টেন্স বেশি। এ কিন্তু একেও অ্যাট্রাক্ট করতে পারে, যেহেতু ডিস্টেন্স অনেক বেশি তাই অ্যাট্রাকশনের পরিমাণটা কম, ঠিক আছে। সুতরাং এক একটা ক্যাটায়ন কিন্তু প্রত্যেকটা তার আশেপাশে যারা যারা আছে, কাছাকাছি যারা যারা আছে, প্রত্যেকটা অ্যানায়নকে সে অ্যাট্রাক্ট করছে। এই অ্যাট্রাকশনটাকে আমরা কি বলি? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, তাই তো, ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। তো এইটা হচ্ছে আয়নিক কম্পাউন্ডের নেচার, যে অ্যাট্রাকশন হচ্ছে মানে কোনো একটা পার্টিকুলার ক্যাটায়নের সঙ্গে একটা পার্টিকুলার অ্যানায়নের অ্যাট্রাকশন নয়, কাছাকাছি থাকা সমস্ত ক্যাটায়নগুলোই অপোজিটলি চার্জ সমস্ত অ্যানায়নকেই অ্যাট্রাক্ট করতে পারে। এটা হচ্ছে একটা প্রিডমিনেন্টলি আয়নিক কম্পাউন্ডের বৈশিষ্ট্য। এখন আমি যদি একটা প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট কম্পাউন্ডের কথা ভাবি, সাপোজ NaCl এর সঙ্গে সবথেকে বেশি কম্পেয়ার করা যায় কাকে? লিথিয়াম ক্লোরাইড, Li প্লাস Cl মাইনাস, সাপোজ এরকম আছে Li প্লাস Cl মাইনাস, Li প্লাস Cl মাইনাস। এবার এখানে কি হচ্ছে, যেহেতু এটা প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট, কেন হলো প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট? ডিউ টু পোলারাইজেশন। অর্থাৎ কি হলো, যে ক্লোরাইডের ইলেকট্রন ক্লাউডটা এখানে পোলারাইজড হয়ে গেল এইভাবে, তাই তো। ইলেকট্রন ক্লাউড যদি পোলারাইজড হয়ে যায়, তাহলে পোলারাইজেশনের পরবর্তী অবস্থাটা কি হবে? পরবর্তী অবস্থাটা এটাই হবে যে ইলেকট্রনের শেয়ারিং হয়ে গেল। শেয়ারিং হয়ে গেল মানে কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করছে। কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করছে মানে আমরা এখন চার্জগুলোকে আর প্লাস মাইনাস না লিখে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস লিখব, তাই তো। এটাই তো পোলারাইজেশন, আগে আমরা শিখেছি। এখন যদি পোলারাইজেশন হয়, তাহলে ভেবে দেখো, এই যে Cl মাইনাস, তার চার্জটা কমে গেল, ডেল্টা মাইনাস হয়ে গেল। কেন হয়ে গেল? কারণ এই যে ক্যাটায়নটা সে ওকে পোলারাইজ করেছে। এখন যদি এর চার্জ কমে যায়, চার্জ কমে গেলে, চার্জ কমে যাওয়ার পরে, আমি বলছি পোলারাইজেশন হয়ে যাওয়ার পরবর্তী কন্ডিশন বলছি, পরবর্তী অবস্থায় এই Cl মাইনাসের পোলারাইজেবিলিটি, মানে আরও ফার্দার অন্য কারোর দ্বারা পোলারাইজড হওয়ার যে এবিলিটি, সেটা কমে যাবে। মানে এই পাশে থাকা যে Li প্লাস, সেটা এখন এই Cl ডেল্টা মাইনাসকে আর পোলারাইজ করতে পারবে না, কারণ Cl ডেল্টা মাইনাসের পোলারাইজেবিলিটি নষ্ট হয়ে গেছে, অলরেডিও পোলারাইজড হয়ে গেছে। তখন এ কী করবে? এই যে ক্লোরিনটা, এই ক্লোরিনটাকে পোলারাইজড করবে, ঠিক আছে। অর্থাৎ আমরা বলতে পারি যে প্রত্যেকটা Cl মাইনাস তার পাশে থাকা একটা Li প্লাস দ্বারা পোলারাইজড হবে, এবং যেই পোলারাইজড হবে সঙ্গে সঙ্গে এই প্লাসটাকে আমরা ডেল্টা প্লাস আর এই মাইনাসটাকে ডেল্টা মাইনাস এইভাবে দিয়ে দেবো আমরা। এবং আমরা দেখতে পাবো যে এইখানে প্রত্যেকটা দুখানা অপোজিটলি চার্জড আয়ন নিয়ে একটা এরকম মলিকিউল টাইপের তৈরি হয়ে যাবে। কারণ এদের সঙ্গে এদের অ্যাকচুয়ালি যে ক্যারেক্টার এখানে ডমিনেট করে, কোভ্যালেন্ট ক্যারেক্টার, ডিউ টু পোলারাইজেশন, সেই পোলারাইজেশনটা পার্শ্ববর্তী অন্য কোনো ক্যাটায়ন বা অ্যানায়ন আর ঘটাতে পারছে না। মানে এই ক্যাটায়নটা আর একে পোলারাইজ করতে পারবে না, এই ক্যাটায়নটা যদি একে পোলারাইজ করে, তাহলে এই ক্যাটায়নটা একে আর পোলারাইজ করতে পারবে না। সুতরাং একটা পেয়ার তৈরি হয়ে যাচ্ছে, একটা পেয়ারের মধ্যেই ক্যাটায়ন অ্যানায়নকে ক্যাটায়ন অ্যানায়নকে পোলারাইজ করছে। সুতরাং এই রকমের অনেক আয়ন পেয়ার তৈরি হয়ে যাবে ডিউ টু পোলারাইজেশন, ঠিক আছে। পোলারাইজেশনের ফলে অনেক আয়ন পেয়ার তৈরি হয়ে গেল। তাহলে এইবার এই যে এদের মধ্যেকার যে বন্ডটা, এক তো হচ্ছে এদের মধ্যে আমি দেখাচ্ছি যে পোলারাইজেশন হয়েছে মানে
এদের মধ্যে কোভ্যালেন্ট ক্যারেক্টার এক্সিস্ট করছে, প্লাস এদের মধ্যে এই Cl মাইনাস এবং এই Li প্লাসের মধ্যে, অর্থাৎ উইদিন আ পেয়ার কিন্তু আয়নিক বন্ডও এক্সিস্ট করছে, তাই না? ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস যদি থাকে, মানে যেটাকে আমরা প্রিভিয়াসলি প্লাস মাইনাস বলছিলাম, এখন তো আমি এটাকে ডেল্টা মাইনাস আর ডেল্টা প্লাস বলবো। তো ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস হলেও চার্জ, তো চার্জের পরিমাণ কমে গেছে কিন্তু চার্জ, তো দুটো অপোজিটলি চার্জডের মধ্যে যদি অ্যাট্রাকশন হয় তাহলে সেটাকে আমরা কী বলবো? ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন, যেটা আয়নিক বন্ডের ক্যারেক্টার। অর্থাৎ এই প্রত্যেকটা যে পেয়ার লিখেছি, এই প্রত্যেকটা পেয়ারের মধ্যে উইদিন দ্য পেয়ার দুটো ক্যারেক্টারই এক্সিস্ট করছে অ্যাট দ্য সেম টাইম। কোভ্যালেন্ট ক্যারেক্টারও এক্সিস্ট করছে ডিউ টু পোলারাইজেশন, আর যেহেতু আয়নিক কম্পাউন্ড ফাইনালি প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট, কিন্তু আয়ন দিয়েই তৈরি হয়েছে এরা, Li প্লাস আর Cl মাইনাস দিয়ে, তাই এদের ভেতরে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনও কাজ করছে। প্লাস আরও একটা জিনিস হচ্ছে, এবার এই প্রত্যেকটা পেয়ারের মধ্যে যখনই এখানে ডেল্টা প্লাস হয়ে গেল, এখানে ডেল্টা মাইনাস হয়ে গেল, এবার এটা ডেল্টা মাইনাস, এটা ডেল্টা প্লাস, এবার এই ডেল্টা প্লাসের সঙ্গে এই ডেল্টা মাইনাসের, আমি বলছি এই Cl মাইনাসটাকে এই Li প্লাস পোলারাইজ করতে পারবে না, কিন্তু ডেল্টা প্লাস আর ডেল্টা মাইনাসের মধ্যে একটা অ্যাট্রাকশন তো তৈরি হবে। সেই অ্যাট্রাকশনটা খুবই উইক একটা অ্যাট্রাকশন, তো এর মধ্যে একটা অ্যাট্রাকশন হলো, এরকমই এটার সঙ্গে এটার একটা অ্যাট্রাকশন হবে, ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস যেহেতু একটা অ্যাট্রাকশন তৈরি হবে, যদিও সেই অ্যাট্রাকশনটা খুবই উইক। এই পার্টিকুলার অ্যাট্রাকশনটাকে আমরা বলবো ডাইপোল ইন্টারাকশন, যেটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ভ্যান ডার ওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন। আমরা শুরুতে বলেছিলাম কেমিক্যাল বন্ড চ্যাপ্টার একদম প্রথমে পড়ার সময়, স্ট্রং বন্ড আর উইক বন্ডের মধ্যে দুটো ক্যাটাগরি হয়, একটা ভ্যান ডার ওয়াল ফোর্স, একটা নন ভ্যান ডার ওয়াল ফোর্স, যার মধ্যে হাইড্রোজেন বন্ডও এক্সিস্ট করে। তো তাহলে এই যে একটা পেয়ারের সঙ্গে আরেকটা পেয়ারের মধ্যে যে অ্যাট্রাকশনটা হচ্ছে, এটা হচ্ছে একটা উইক ডাইপোল ইন্টারাকশন। এইবার আমি চলে আসছি আবার পুরনো টপিকে, যেখানে আমি বলছিলাম যে মেল্টিং মানে কি আর থার্মাল স্টেবিলিটি মানে কি। এবার ধরো আমি মেল্ট করব মানে তাহলে ফোর্স অফ অ্যাট্রাকশনকে উইক করতে হবে, পার্টিকেলগুলোকে পরস্পর থেকে দূরে সরাতে হবে। তাহলে পার্টিকেলগুলোকে যদি পরস্পর থেকে দূরে সরানোই যদি আমার টার্গেট হয়, মেল্টিং মানে হচ্ছে পার্টিকেলগুলোকে পরস্পর থেকে দূরে সরানো। তাহলে পরস্পর থেকে যদি দূরে সরানো আমার টার্গেট হয়, তাহলে আমি LiCl এর ক্ষেত্রে সব থেকে উইক যে বন্ডটা ডাইপোল ইন্টারাকশন, সেটাকে যদি ব্রেক করতে পারি, তাহলেই তো প্রত্যেকটা পেয়ার আলাদা হয়ে গেল, তাই না? আমি বলতে চাইছি যে LiCl ধরো সলিড অবস্থায় আছে, মানে এটা হচ্ছে LiCl এর ল্যাটিস, এখানে প্রচুর LiCl একসঙ্গে রয়েছে। এবার সেইখানে রয়েছে কীরকমভাবে, এরকমভাবে মানে পোলারাইজড হয়ে গেছে সবাই। এইবার যদি আমি একে LiCl লিকুইড ফর্মে নিয়ে যেতে চাই, তাহলে আমাকে কী করতে হবে? প্রত্যেকটা LiClকে দূরে সরিয়ে দিতে হবে, LiCl। এবার এইটা করার জন্য আমাকে কী করতে হবে? একটা LiCl এর সঙ্গে আর একটা LiCl এর এই মাঝখানে যে ডাইপোল ইন্টারাকশান কাজ করছিল, ডাইপোল ইন্টারাকশান, শুধুমাত্র সেই দুর্বল বন্ডটাকে ভাঙলেই কি হবে? সবাই দূরে সরে গেল, মানে প্রত্যেকটা পেয়ার পরস্পর থেকে দূরে সরে গেল। এবার এই দূরে সরে গেল মানেই সলিডটা লিকুইডে কনভার্ট হয়ে গেল। কিন্তু Na+Cl- দিয়ে যেগুলো তৈরি, NaCl কম্পাউন্ড, যেখানে শুধুমাত্র ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন কাজ করছে, পিওর ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স, প্লাস চার্জের সঙ্গে মাইনাস চার্জের অ্যাট্রাকশন, সেইটা ডেফিনেটলি অনেক বেশি স্ট্রং অ্যাট্রাকশন। তাহলে যদি আমাকে এই স্ট্রং অ্যাট্রাকশনটাকে যদি ভাঙতে হয়, স্ট্রং অ্যাট্রাকশন যদি ভাঙি, সাপোজ আমি NaCl সলিড থেকে NaCl লিকুইড বানাবো। NaCl লিকুইড মানে হচ্ছে অ্যাকচুয়ালি এখানে Na+এর সঙ্গে Cl- আমি দূরে সরিয়ে দিলাম, ঠিক আছে? এখান থেকে আরেকটা Cl- যেটা এতক্ষণ ওর ক্লোজ ছিল সলিড স্টেটে, সেটাকে দূরে সরিয়ে দিলাম। তাহলে এই দূরে সরানোর জন্য আমাকে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সটাকে ভাঙতে হচ্ছে, উইচ ইজ আ স্ট্রং ফোর্স, কিন্তু এখানে আমাকে একটা উইক ফোর্সকে ভাঙতে হচ্ছে, ডাইপোল ইন্টারাকশন। তাহলে কোনটা সহজ হবে? উইক ফোর্স ভাঙা সহজ, তার মানে LiClকে সলিড থেকে লিকুইড স্টেটে নিয়ে যাওয়া সহজ, তাই না? তাহলে যদি কাউকে সলিড থেকে লিকুইডে স্টেটে তাড়াতাড়ি নিয়ে যাওয়া যায়, মানে কম তাপ প্রয়োগ করেই নিয়ে যাওয়া যায়, তাহলে কি বলবো? তার গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট কম। তাহলে মেল্টিং পয়েন্ট কম কার হবে? যে প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট, প্রিডমিনেন্টলি যারা আয়নিক, তাদের মেল্টিং পয়েন্ট বেশি। কেন? কারণ তাদের পার্টিকেলগুলোকে দূরে সরাতে গেলে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে ভাঙতে হচ্ছে। বোঝা গেল? ক্লিয়ার? এবার আমি আসি থার্মাল স্টেবিলিটিতে। থার্মাল স্টেবিলিটি মানে কি? প্রত্যেকটা বন্ডকে আলাদা করে দাও, মানে শুধু দূরে সরিয়েই ওদেরকে রাখা যাবে না, একদম সেপারেট করে দাও। তাহলে সেপারেট যদি করে দিতে হয়, প্রথম কথা হচ্ছে এটা মাথায় রাখো যে LiClটা অ্যাকচুয়ালি প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট,
কেন হলো, পোলারাইজেশন এই ঘটনা কেন ঘটলো, আমরা তো কেউ জোর করে ঘটাইনি, বাই নেচার ও এই ফর্মেই এক্সিস্ট করে, পোলারাইজড অবস্থাতে, মানে পোলারাইজেশন সেখানে ঘটেছে সেই অবস্থাতে, এবং প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট অবস্থাতে ও এক্সিস্ট করে। এখন নেচারে কোনো একটা কম্পাউন্ড যে ফর্মে এক্সিস্ট করে সেই ফর্মে এক্সিস্ট করে কেন, কারণ সেই ফর্মে সে স্টেবল, তাই প্রত্যেকটা সিস্টেম স্টেবিলিটি চায়। আমরা জানি প্রত্যেকটা সিস্টেম সবসময় চায় কি বেশি স্টেবল কন্ডিশনে থাকতে, কেউ যদি স্টেবল কন্ডিশনে থাকে তাহলে আরও স্টেবিলিটি চায়, এটাই হচ্ছে আমাদের নেচার, আমাদের সবাইকার নেচার, ম্যাক্রোস্কোপিক মাইক্রোস্কোপিক লেভেলে প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল স্পিসিসের একটাই নেচার, সেটা হচ্ছে টু গেট মোর স্টেবিলিটি। তাহলে LICL যখন কোভ্যালেন্ট অবস্থায় আছে, প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট অবস্থায়, তাহলে আমরা এটা বলতে পারি যে প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট ক্যারেক্টার যেটা, সেটা মোর স্টেবল দ্যান প্রিডমিনেন্টলি আয়নিক কম্পাউন্ড। কোনো একটা কেসে যেটা আয়নিক অ্যাকচুয়ালি ওর হওয়ার কথা ছিল LICL এর, কিন্তু ও হয়ে গেল কোভ্যালেন্ট, কেন, বেশি স্টেবিলিটি পাওয়ার জন্য। আরও একটা জিনিস ভাবো, যখন কোনো কোভ্যালেন্ট ক্যারেক্টার ডেভেলপ করে, কোভ্যালেন্ট ক্যারেক্টার মানে কি, মানে ইলেকট্রনের শেয়ারিং। ইলেকট্রনের শেয়ারিং মানে কি, আগে একটা ইলেকট্রন একটা পার্টিকুলার এলিমেন্টের অধীনে ছিল, এখন সেই ইলেকট্রনটা দুটো অ্যাটমের অধীনে হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দুটো অ্যাটমের অধীনে যদি একটা ইলেকট্রন যায়, তাহলে সেই ইলেকট্রনের ঘুরে বেড়ানোর যে জায়গাটা, সেই ভলিউমটা অনেক বেড়ে যাবে। এবার একটা ইলেকট্রন অনেক বেশি জায়গা জুড়ে ঘুরে বেড়াতে পারছে মানে কি, ইলেকট্রনটা ডিলোকালাইজড হতে পারছে। এই শব্দটা আমরা অর্গানিক কেমিস্ট্রিতে অনেক বেশি পড়বো। একটা ইলেকট্রন যত বেশি ডিলোকালাইজড হয়, মানে ইলেকট্রন ক্লাউড যখন চারিদিকে ছড়িয়ে পড়ে, তখন আমরা বলবো যে ইলেকট্রনের যে ডেনসিটি সেটা চারিদিকে সুষমভাবে ছড়িয়ে পড়লো, মানে এক জায়গায় কনসেন্ট্রেটেড হলো না। এক জায়গায় যদি কনসেন্ট্রেটেড হয়, এক জায়গায় যদি জমে থাকে ইলেকট্রন ক্লাউড, তাহলে চার্জের পরিমাণ বাড়বে। আর আমরা অর্গানিক কেমিস্ট্রিতে আরও একটা জিনিস পড়ি, আমরা ভবিষ্যতে অনেকবার আলোচনা করবো এটা নিয়ে, যে কোনো চার্জ স্পিসিস যার মাথায় চার্জ আছে, প্লাস বা মাইনাস দেওয়া আছে, যে কোনো চার্জ পার্টিকেল সবসময় চায় নিউট্রালাইজড হতে, মানে যে কোনো নিউট্রালাইজিং এফেক্ট হচ্ছে একটা স্টেবিলাইজিং এফেক্ট। সেই জন্যই ক্যাটায়ন বা অ্যানায়ন আলাদা আলাদা একা একা বিচ্ছিন্নভাবে আইসোলেটেড অবস্থায় এক্সিস্ট করে না। একটা ক্যাটায়ন সবসময় একটা অ্যানায়নের সঙ্গেই থাকে, কারণ টু গেট নিউট্রাল অ্যাটমসফিয়ার। নিউট্রাল হওয়া মানেই হচ্ছে স্টেবিলিটি পাওয়া। তাহলে এই যে পোলারাইজেশন হচ্ছে মানে কি, প্লাস চার্জটা হয়ে গেল ডেল্টা প্লাস, প্লাস চার্জ ডেল্টা প্লাস হয়ে গেল, মাইনাস চার্জ ডেল্টা মাইনাস হয়ে গেল, মানে হচ্ছে কি চার্জের পরিমাণ কমছে, মানে নিউট্রালাইজ হচ্ছে, মানে স্টেবিলিটি বাড়ছে। সুতরাং যেটা বেশি স্টেবল একটা অবস্থা, সেই অবস্থা থেকে তো সবাইকে সেপারেট করা, থার্মাল ডিকম্পোজিশন মানে সবাইকে সেপারেট করে দেওয়া, সেটা অনেক বেশি কঠিন কাজ হবে। তাই জন্য যারা প্রিডমিনেন্টলি কোভ্যালেন্ট তাদের থার্মাল স্টেবিলিটি অনেক বেশি হয়। ইনফ্যাক্ট তুমি আরও একটা জিনিস লক্ষ্য করো, যখন আমাকে থার্মাল স্টেবিলিটির কথা যখন আমি ভাবছি, তখন আমাকে থার্মাল ডিকম্পোজিশনের কথা ভাবতে হচ্ছে। তাহলে থার্মাল ডিকম্পোজিশন ঘটানোর জন্যেও NaCl কী করতে হচ্ছে, কেবলমাত্র ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে ভাঙতে হচ্ছে, ভেঙে ওদেরকে সেপারেট করতে হচ্ছে। NaCl থেকে Na+ গ্যাসিয়াস আর Cl- গ্যাসিয়াস বানাতে হবে, অনলি ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশনটাকে ব্রেক করতে হবে। কিন্তু LICL কী করতে হবে দেখো, এক তো হচ্ছে থার্মাল স্টেবিলিটি ব্রেক করতে গেলে প্রথমে উইক ডাইপোল ইন্টারাকশান ভাঙতে হবে, ওটাকে ছেড়েই দাও, কারণ ডাইপোল ইন্টারাকশান উইক বন্ড, এমনিতেই ভেঙে গেল। বাদ বাকি এবার এইটুকু জায়গার মধ্যে তুমি যদি চলে আসো, তাহলে এখানে পোলারাইজেশনের জন্য কোভ্যালেন্ট ক্যারেক্টারও আছে, প্লাস অরিজিনালি ও যেহেতু আয়নিক কম্পাউন্ড, তার মানে আয়নিক ক্যারেক্টারও আছে। তার মানে এখানে আমি বলতে পারি যে এখানে কোভ্যালেন্ট ক্যারেক্টার প্লাস আয়নিক ক্যারেক্টার, মানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স প্লাস হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টারের জন্য যে ফোর্স অফ অ্যাট্রাকশনটা, দুটোকেই ব্রেক করতে হবে। কিন্তু এখানে কেবলমাত্র ইলেকট্রোস্ট্যাটিক ফোর্সকে ব্রেক করতে হবে। তাহলে এখানে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স প্লাস হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার, দুটোকেই যেহেতু ব্রেক করতে হচ্ছে, তাই এইখানে অনেক বেশি এনার্জি লাগছে, ন্যাচারালি ওর থার্মাল স্টেবিলিটি অনেক বেড়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে একটা জাস্ট কনসেপচুয়াল ব্যাপার। এখন এরকম কোয়েশ্চেন কখনোই পরীক্ষায় আসবে না যে কেন এদের, মানে এই যেটা আমি লিখেছি এখানে এইটাকে এক্সপ্লেইন করো, এরকম কোয়েশ্চেন পরীক্ষাতে আসবে না। কিন্তু তোমার যদি এটা জানা থাকে, তাহলে তোমার কাছে ছবিটা অনেক পরিষ্কার হয়ে যাবে। থার্মাল স্টেবিলিটি মানে আমি কী কম্পেয়ার করছি, আর মেল্টিং পয়েন্ট মানে আমি কী কম্পেয়ার করছি, সেইটা তুমি যতক্ষণ বুঝতে না পারবে ততক্ষণ না বুঝে মুখস্থ করতে হবে। আর তুমি যদি বুঝতে পেরে যাও, তাহলে দেখবে যে একটা মানে ব্যাপারটা বেশ ভালো লাগছে আর কি। তাহলে আমি দুটো কথা এখানে লিখে রাখবো, খালি এটা মুছে নিই আগে। এক নম্বর আমি লিখবো যে ডিউরিং
মেল্টিং। প্রিডমিনেন্টলি আয়নিকদের মধ্যে কি করতে হয়, টু ব্রেক স্ট্রং ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন। আর প্রিডমিনেন্টলি যারা কোভ্যালেন্ট তাদের মধ্যে কি করতে হয়, টু ব্রেক উইক, এবার আমি আর ডাইপোলটার শর্টকাট লিখছি না, বানান করেই লিখছি, উইক ডাইপোল ইন্টারাকশন, তাই না? তাহলে উইক ডাইপোল ইন্টারাকশন ব্রেক করা ইজিয়ার, তার মানে তাড়াতাড়ি মেল্ট করে যাবে মানে মেল্টিং পয়েন্ট কম। তাই জন্য দেয়ারফর মেল্টিং পয়েন্ট হচ্ছে প্রিডমিনেন্টলি কোভ্যালেন্টের কম দেন প্রিডমিনেন্টলি আয়নিক। ঠিক আছে, কপি করো। আমি এখানেই মুছে ওই অ্যান্সারটাও লিখে দিচ্ছি। ঠিক আছে, কী লিখবো, ডিউরিং থার্মাল ডিকম্পোজিশন কি হচ্ছে, প্রিডমিনেন্টলি আয়নিকে আবারও টু ব্রেক স্ট্রং ইএফএ ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন অনলি, কিন্তু এখানে কি ব্রেক করতে হবে, টু ডাইপোল ইন্টারাকশনটা থাক এখানে, প্লাস হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ফোর্স অফ অ্যাট্রাকশন প্লাস হচ্ছে কোভ্যালেন্ট ক্যারেক্টার, তিনটাকে ব্রেক করতে হচ্ছে। তাই জন্য কি হচ্ছে, থার্মাল স্টেবিলিটি প্রিডমিনেন্টলি কোভ্যালেন্টদের ইজ গ্রেটার দেন প্রিডমিনেন্টলি আয়নিক। ঠিক আছে, কপি করো। তাহলে থার্মাল স্টেবিলিটি সংক্রান্ত ডিটেইলড আলোচনা এখানেই শেষ করলাম। নেক্সট ক্লাসে আমরা কালার ইন কম্পাউন্ডস, আয়নিক বা কোভ্যালেন্ট, আয়নিক বেশিরভাগ ক্ষেত্রেই কালার ইন আয়নিক কম্পাউন্ড, সেটা নিয়ে আলোচনা করব। তবে যাওয়ার আগে আরেকবার রিকোয়েস্ট করব, তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করো এবং খুব মন দিয়ে পড়াশোনা করো আর ভিডিওগুলো দেখতে থাকো। টাটা।